আজকে চ্যাপ্টার কোয়ান্টাম তত্ত্ব, ইংলিশে বলা হয় কোয়ান্টাম থিওরি আর বাংলায় বলা হয় কোয়ান্টাম তত্ত্ব। তো এই যে আমরা এত সিনেমাতে দেখি কোয়ান্টাম থিওরি কোয়ান্টাম থিওরি, সায়েন্স বললেই সবাই এই কোয়ান্টাম থিওরি টার্মটাকে গুঁজে দেয়। এই কোয়ান্টাম জিনিসটা কি আজকে আমাদের সবার আগে জানতে হবে, কোয়ান্টাম থিওরি। আর এটার বিষয়ে একটা ডিটেলড আলোচনা আমাদের আগেও হয়েছিল, তো আজকে অল্প করে আরেকবার একটু বলবো যে কোয়ান্টাম থিওরি বা এই কোয়ান্টাম তত্ত্ব বলতে কি বোঝায়। অ্যাকচুয়ালি কোয়ান্টাম কথাটা আমাদের জানা দরকার, থিওরি মানে তো আমরা জানি, থিওরি তো আর শিখতে হবে না। কোয়ান্টাম তত্ত্ব, কোয়ান্টাম তত্ত্ব, এই টার্মটা আমাদের কাছে একটু হলেও নতুন। নতুন মানে কি, আমরা শুনেছি অনেকবার, কিন্তু হয়তো এক্স্যাক্টলি জিনিসটা কি সেটা আমরা অনেকেই জানি না। তো সবার আগে আমাকে কেউ বলতে পারবে যে কোয়ান্টাম বলতে, তোমার তো আগে আমি পড়িয়েছি, তো একটু এক্সপেক্ট করতেই পারি যে কোয়ান্টাম মানে কি। কেউ বলতে পারবে আনমিউট করে যে কোয়ান্টাম জিনিসটা কি? বেশ, ক্ষুদ্রতম কণা। ক্ষুদ্রতম কণা কিসের বলো? যে কোনো কিছুরই হতে পারে। ক্ষুদ্রতম বলতে তার চেয়ে ক্ষুদ্র আর কিছু হতে পারবে না, তাই তো? বেশ, তো একদম সহজ একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। তোমরা যদি কখনো ফুল কিনে থাকো, ফুল মানে ওই রকম কাউকে দেওয়ার জন্য গোলাপ ফুল নয়, সেটা হতে পারে, অসুবিধা নেই। ধরো বললাম পুজোর সময় যে ফুল, হ্যাঁ পুজোর যে ফুল বিক্রি হয়, তো দেখবে ওখানে দোকানে গেলে ওই প্যাকেটে করে ওরা এই ফুলগুলোকে বিক্রি করে। আর পুজোর জন্য যা যা লাগে, ওই আম পাতা, আম পাতা, কলা, তারপর আরও দু একটা জিনিস, গাঁদা গাঁদা ফুল, এগুলোকে না সব ওই একটা প্যাকেটের মধ্যে, ঠিক যেরকম ওই টাটা স্কাই ডিশ টিভির প্ল্যান হয়, কাস্টম প্ল্যান, স্টার জলসা, জলসা মুভিস সমস্ত থাকে, সেরকমভাবে একটা প্যাকেটের মধ্যে ওই ফুল, পাতা, কলা, এইগুলো সমস্ত রেখে একটা প্যাকেট ওরা রেডি করে রেখে দেয়। এবার ওইগুলোর প্যাকেটগুলোর দাম হয় 10 টাকা করে, ঠিক আছে? ওই প্যাকেটগুলোর দাম 10 টাকা করে হয়, আমি কিনেছি। তো দিলে ওরা ওই একটা প্যাকেট ধরিয়ে দিয়ে দেবে তোমাদেরকে। এবার তোমরা গিয়ে বলো যে না না, আমি এতটা 10 টাকার নেবো না, আমাকে 5 টাকার দিন। তো 5 টাকার কী করে দেবো? ওই প্যাকেটটা খুলে ওই ওই আম পাতাটা দিন, কলাটা দিন, আরে ব্যাস এই কটা দিলেই হয়ে যাবে। তখন দেখবে কি বলে, তখন দেখবে তোমাকে দিতে চাইবে না। তার কারণ কি, ওনার দোকান থেকে তোমাকে মিনিমাম ওই একটা প্যাকেট কিনতেই হবে। তার মানে ওই একটা প্যাকেটে উনি 10 টাকার মতো ফুল রেডি করে রেখে দিয়েছে, তুমি ওর অর্ধেক কিনতে পারবে না। তুমি তখন ভাবলে এক কাজ করি তাহলে, দাদা আমাকে আপনি 2.5 প্যাকেট ফুল দিন তো। 2.5 প্যাকেট মানে, 2.5 প্যাকেট মানে তুমি ধরো 25 টাকা নিয়ে গিয়ে বলছো আমাকে দুটো 10 টাকা 10 টাকা দিন আর একটা অর্ধেক দিন। তো দোকানদার বলবে যে আমি ওই অর্ধেক প্যাকেটটাকে নিয়ে কি করব, বাকিটা কে নেবে? আপনার শ্বশুর নেবে? না, তাহলে নিশ্চয়ই ওটা আমার নষ্ট হয়ে যাবে। তাই অর্ধেক কেনা যাবে না, কিনলে পুরো 3টে কিনতে হবে, নইলে দুটো কিনতে হবে। ওই মাঝামাঝি 2.5 আমি আপনাকে দিতে পারবো না। বোঝা গেল? আবার ধরো তোমাদেরকে বললাম সিনেমা হলে সিনেমা দেখতে গেছো, বললাম একটা পিভিআর একটা হল যেখানে 300 জন অডিয়েন্স বসতে পারে। 300 জন, 300 জনের বেশি হয় না। তাহলে আমাকে বলো তো মিনিমাম কতজন যেতে পারে ওখানটায়? দাদা একজন গিয়ে বসতে পারে সিনেমা হলে, একজন সিনেমা দেখছে, এরকমও হয়। 300 জনের বেশি হবে না, কিন্তু একজন মিনিমাম সিনেমা দেখতে পারে। আচ্ছা, অর্ধেক অর্ধেক লোক যেতে পারে? অর্ধেক, অর্ধেক মানে একটা মানুষ তার পেটটা গেছে, মাথাটা গেছে, কিন্তু পায়ের পোর্শনটা নেই, এরকম হতে পারে? পিসি সরকারের ম্যাজিকে দেখায় যে একটা পেট কেটে দিয়েছে, অর্ধেক অংশটা ঘুরে বেড়াচ্ছে। তো এরকম যদি হতো তাহলে বাস্তবে তাহলে তো ঠিকঠাক থাকতো। কিন্তু অর্ধেক মানুষ কখনো সিনেমা দেখতে যেতে পারে? তোমরা তোমাদের বডি লোয়ার পোর্শনটাকে রেখে আপার পোর্শন নিয়ে নো ওয়ে হোম দেখতে যেতে পারবে? জীবনে পারবে না। তার মানে কি? তার মানে হলো তোমাদের যেতে হলে মিনিমাম পুরো একটা শরীর নিয়ে যেতে হবে। এটা হচ্ছে সিনেমা হলে সিনেমা দেখতে যাওয়ার কোয়ান্টাম। কোয়ান্টাম মানে হলো যে কোনো রাশি, যে কোনো ধর্ম, তার ক্ষুদ্রতম মান, যেটা তোমরা ট্রান্সফার করতে পারো, যেটা তোমরা জীবনে দেখে থাকো। এর সঙ্গে সায়েন্সের যে সম্পর্ক থাকতেই হবে এরকম কোনো ব্যাপার নয়। এবার তোমাদেরকে আমি যে এক্সাম্পলটা বারবার করে বলতাম, যে তোমরা একটা দোকানে গেছো পেয়ারা কিনতে, হ্যাঁ পেয়ারা কিনতে গেছো, তো পেয়ারা কিনতে গিয়ে দেখছো, আমি বলেছি যে এই 5খানা পেয়ারা নিয়ে আসবে। তো ওখানে গিয়ে দেখছো একটা একটা করে পেয়ারা বিক্রি হচ্ছে। তো তোমরা বল দাদা একটা কাজ করুন তো, আমাকে 5খানা পেয়ারা দিয়ে দিন। টাকা দিলে ভদ্রলোক কী করলো, ওই প্লাস্টিকের মধ্যে 5খানা পেয়ারা ভরে তোমাকে দিয়ে দিল, সঙ্গে নুন ফুন যা দেয় আর কি। এবার তোমার ইচ্ছা হলো যে না না 5খানা পেয়ারা আমি নেবো না, আমি 2.5খানা পেয়ারা নেবো। তখন তুমি কি বললে, দাদা আমাকে দুটো পেয়ারা গোটা দিন আর একটা পেয়ারা কেটে দিন। তো বলছে আমি অর্ধেক পেয়ারা নিয়ে কী করবো? তাহলে ওটা তো কেউ নেবে না। বলছে আপনি খেয়ে নিন।
দোকানদার কি মানবে? না, বলবে হয় নিলে দুটো নিন, নইলে নিলে তিনটে নিন, অর্ধেক ফর্ধেক নেওয়া চলবে না, তাই তো? ঠিক সেরকমভাবেই এরকম এক্সাম্পল আমরা প্রচুর বলতে পারি যেখানে অর্ধেক নেওয়া চলবে না। ইনফ্যাক্ট তোমরা যদি ওষুধের দোকানে গিয়ে ওষুধ কেনো, ক্যালপল ট্যালপল কেটে বিক্রি করে, কিন্তু দামি দামি ওষুধগুলো দেখবে ওরা বলে দেয় যে এই নিলে পুরো পাতা নিতে হবে, কেটে কেটে বিক্রি করতে পারবো না। বেশিরভাগ দামি দামি ওষুধগুলোই কেটে বিক্রি হয় না। ধরো তোমার একটা ওষুধ ডাক্তার বলেছে আপনি দুবেলা দুবেলা করে দুদিন 4টে খাবেন, ওষুধের দোকানে গিয়ে দেখছো ছটা ওষুধের পাতা, তো বলছে দাদা আমাকে 4টে দিন কেটে, বলছে না নিলে পুরো 6টা পাতাই নিতে হবে, তাহলে এক্সট্রা দুটো ওষুধ তোমার ওয়েস্ট হয়ে যাবে। তো তার মানে তোমাকে যদি ওই ধরো একটা ওষুধের নাম হচ্ছে, কথার কথা বলছি, ধরো একটা ওষুধের নাম হচ্ছে XYZ, ঠিক আছে, যে ওষুধের পাতায় 6টা ওষুধ থাকে, ডাক্তার তোমায় 4টে কিনতে বলেছে, 4টে খেতে বলেছে, তো তুমি এক্সপেক্ট করেছিলে যে কেটে নিয়ে আসবে 4খানা, কিন্তু 6টার কম পাওয়া যাচ্ছে না, 6টার কম পাওয়া যাচ্ছে না, তার মানে তোমাকে মিনিমাম একটা প্যাকেট কিনতেই হবে। তাহলে তোমরা আমাকে অ্যান্সার দাও তো, তাহলে এই যে ওষুধটা XYZ নামক ওষুধটা তোমার যদি কিনতে হয় বা কাউকে দিতে হয়, তাহলে এর কোয়ান্টাম ভ্যালু বলতে কি বোঝানো হবে, বলতে পারবে? এক নো 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 নো, 6টা ওষুধ নয়, প্যাকেট, একটা ওষুধের প্যাকেট। কোয়ান্টাম বলতে একটা ওষুধের প্যাকেট, ঠিক আছে, একটা ওষুধের প্যাকেট। যেমন ধরো, আর একটা ওষুধের প্যাকেটে কটা ওষুধ আছে? 6খানা। অনেক সময় গিয়ে দেখবে ওই কারখানায় যখন তোমরা জিনিসপত্র কিনতে যাবে, দোকান থেকে কিনলে তোমাকে ধরো বললাম যে এই যাও তো গিয়ে একটা চকলেট নিয়ে আসো আমার জন্য, দোকান থেকে পেয়ে যাবে। বাট কারখানায় যখন তোমরা এরকম ক্যাডবেরি কিনতে যাবে, তখন কিন্তু তোমরা যদি গিয়ে বলো দাদা আমাকে একটা দেবেন, বলবে এটা কারখানা, এখানে মাল লটে কেনা হয়, ওরকম একটা একটা করে কিনলে আমরা দেবো না, ঠিক আছে? তাহলে কত, মানে মিনিমাম কটা নিলে আপনি দেবেন? বলছে এই যদি আপনি একসঙ্গে 50টা চকলেট নেন তাহলে মিনিমাম আপনাকে দিতে পারি। মানে একটা লট মানে হচ্ছে 50টা চকলেট, তাহলে 50টা চকলেট তোমাকে মিনিমাম কিনতেই হবে। এবার বলো, তাহলে কারখানা থেকে যদি আমি চকলেট কিনি তাহলে কোয়ান্টাম ভ্যালুটা কত? 50, ভেরি গুড, 50 চকলেটস, এটা হচ্ছে কোয়ান্টাম ভ্যালু। তাহলে আশা করি তোমরা কোয়ান্টামের সঙ্গে মোটামুটি পরিচিত হয়ে গেছো। এবার আমি আসছি দাদা এর সঙ্গে আমাদের এখানকার কি সম্পর্ক। এবার আমি ডিরেক্ট এই চ্যাপ্টারের বক্তব্যে ঢুকছি। সেটা হলো, তোমাদেরকে একদিন আমি বললাম যে যাও আমার জন্য 10 জুল এনার্জি নিয়ে আসো, 10 জুল এনার্জি নিয়ে আসো, ঠিক আছে? তো তোমরা দোকানে গেছো, চাঁদনি চক মার্কেটে, ওকে, গিয়ে দেখছো একটা দোকান রয়েছে একটা, গিয়ে দেখছো ওখানে অনেকগুলো ছোট ছোট এরকম বল বিক্রি হচ্ছে, যেই বলগুলো হচ্ছে এনার্জির বল, হাইপোথেটিক্যাল ব্যাপার, হ্যাঁ, এরকম এনার্জির বল বিক্রি হচ্ছে। তো গিয়ে দোকানদারকে জিজ্ঞেস করছো দাদা আমাকে 10 জুল এনার্জি দেবেন? বলছে দেখুন 10 জুল এনার্জি ভাবে আপনারা রেডি পাবেন না। যেমন তোমরা যদি কখনো কম্পিউটার কিনতে যাও, তো কম্পিউটারের দোকানে তোমরা লক্ষ্য করবে কম্পিউটার কিন্তু রেডি বিক্রি হয় না, অ্যাসেম্বল করে তারপরে বানাতে হয়। এই কোম্পানির মনিটর, এই কোম্পানির মাউস, এই কোম্পানির কিবোর্ড সব মিলিয়ে মিশিয়ে কেচ্ছা করতে হয়, ঠিক আছে? সিমিলারলি সেরকম যদি কোনো দোকানে তোমরা এনার্জি কিনতে যাও, তাহলে এরকম এনার্জি কিন্তু রেডিমেড 10 জুল পাবে না, তোমাদের বানাতে হবে ওরকমভাবে। কী করে বানাবো দাদা আমরা? দেখা যাচ্ছে এই প্রত্যেকটা ছোটো ছোটো বলের এনার্জি হচ্ছে 1 জুল করে, প্রত্যেকটা ছোটো ছোটো বলের এনার্জি হচ্ছে 1 জুল করে। মিনিমাম এই এতটাই এনার্জি এই দোকানে পাওয়া যাচ্ছে, এর বেশিও পাওয়া যাচ্ছে না, এর কমও পাওয়া যাচ্ছে না, মানে এই অনুযায়ী বিক্রি হচ্ছে। তো তোমাদের কমন সেন্স বলেই দিচ্ছে যে দাদা তাহলে যদি আমাদের 10 জুল নিতে হয় তাহলে এরকম 10খানা বল কিনে নিয়ে আসতে হবে, ওকে। পাশে আরেকটা দোকান তোমরা দেখতে পেলে, শপ 2, দোকান নাম্বার 2, ওখানেও দেখলে এরকম এনার্জির বল বিক্রি হচ্ছে। টুকি মেরে দেখলে এখানে এরকম ছোটো ছোটো এনার্জির বল পাওয়া যাচ্ছে, এর থেকে কম বেশি কিছু পাওয়া যাচ্ছে না। বলে দাদা আমাদের 10 জুল লাগবে, বলো না না 10 জুল রেডি নেই, আপনাকে বানিয়ে নিতে হবে। মানে এই প্রত্যেকটা এনার্জি বল হচ্ছে 2 জুল করে, প্রত্যেকটা 2 জুল করে। তাহলে তোমাদের কমন সেন্স কি বলছে? এরকম কটা বল কিনতে হবে? দাদা আমাদের এরকম 5খানা বল কিনতে হবে, তাহলে আমরা 10 জুল বানাতে পারবো। তাহলে এই দোকান থেকে কটা কিনতে হবে? 5টা। আবার আরেকটা দোকান তোমরা দেখতে পাচ্ছ, শপ 3, ওখানে গিয়ে দেখছো যে আরও বড় বড় এনার্জির বল বিক্রি হচ্ছে, তার মিনিমাম তার চেয়ে কম আর কিছু নেই। এরকম এই দোকানটায় প্রত্যেকটা বলের এনার্জি কত করে? প্রত্যেকটা বলের এনার্জি 5 জুল করে। তো তোমাদের তখন মাথায় ক্যালকুলেশন এলো, ও তাহলে যদি আমাদের 10 জুল বানাতে হয় তাহলে 2খানা বল কিনতে হবে।
তো আমি তিনখানা দোকান আলাদা করে দেখাচ্ছি কেন? তিনখানা দোকান আলাদা করে এই জন্য দেখাচ্ছি, তিনখানা দোকান এই জন্য দেখাচ্ছি বিকজ আমরা সবার আগে এটা বুঝতে চাই। আমাকে বলো তোমরা তাহলে শপ ওয়ান, এতক্ষণে তোমরা বুঝে গেছো শপ ওয়ান কোয়ান্টামের ভ্যালু কত? অ্যান্সার করবে প্রত্যেকে। শপ ওয়ান কোয়ান্টামের ভ্যালু 1 জুল, রাইট? শপ টু কোয়ান্টামের ভ্যালু কত? শপ টু 2 joule, okay, you have to mention 2 joule, yes, 2 joule. And shop 3 it's 5 joule. In shop 3 it is 5 joule. Clear? So তোমাদের যদি কখনো কেউ এটা জিজ্ঞেস করে এই যে এত কোয়ান্টাম কোয়ান্টাম করে লাফাচ্ছিস, বিশাল লিখেছে হাউল রে কি? আচ্ছা, তো এই যে কোয়ান্টাম কোয়ান্টাম করে তো লাফাচ্ছিস, কোয়ান্টামের এনার্জি কত বলতে পারবি? তোমাদের সবার আগে অ্যান্সার দিতে হবে এটা যে কোয়ান্টামের কোনো ফিক্সড এনার্জি হয় না। চুপ করো। কোয়ান্টামের কোনো ফিক্সড এনার্জি হয় না। কোয়ান্টামের ভ্যালুটা ভ্যারি করে দোকান টু দোকান। এই দোকানের কোয়ান্টাম আলাদা, ওই দোকানের কোয়ান্টাম আলাদা, এই দোকানের কোয়ান্টাম আলাদা। তার মানে কোনো একটা স্থানের বা কোনো একটা সোর্সের, কোনো শক্তির উৎসের কোয়ান্টাম ভ্যালুটা কি হবে, ক্ষুদ্রতম মান কি হবে, সেটা ডিপেন্ড করছে ওই উৎসটার উপরে। ঠিক আছে? ওই উৎসের উপর ডিপেন্ড করছে যে তার কোয়ান্টাম ভ্যালুটা কি হবে। দাদা কোয়ান্টাম কি শুধুমাত্র তুমি জুল দিয়ে করাচ্ছ, মানে কি এনার্জির ক্ষেত্রেই হবে? নো, আমি কি বললাম এনার্জির সঙ্গে হবে? একদমই নয়। কোয়ান্টাম কথাটা পেয়ারা, ফুল, গাছপালা, নদী নালা সব কিছুর সঙ্গেই কোয়ান্টাম ব্যাপারটা জড়িত রয়েছে। এবং একটা হাস্যকর কথা শুনবে, তোমরা যখন সকালে স্নান করো, স্নান করার সময় যে জল ঢালো, এই জলের কোয়ান্টাম ভ্যালু কি জানো? বলতে পারবে? স্নান করার সময় যে জল ঢালো, পারবে বলতে? আমরা সবসময় দেখবে জলটা একটা মগে করে নিয়ে ঢালি, তাই তো? তাহলে ওই 1 মগ জল হচ্ছে আমাদের কোয়ান্টাম ভ্যালু স্নান করার ক্ষেত্রে। তোমরা নিশ্চয়ই একটা জলের বিন্দু বা একটা H2O মলিকিউল নিয়ে মাথার মধ্যে ছুঁড়ে মারো না, তাহলে আর স্নান করতে হতো না। এক মগ জল তুলে ওটা মাথার মধ্যে ঢেলে নাও, রাইট? সো এটা হচ্ছে তোমাদের কোয়ান্টাম ভ্যালু, যতটা তোমরা কোনো একটা প্রসেসে মিনিমাম যতটা তোমরা ট্রান্সফার করতে পারো। এবার হ্যাঁ, যারা একটু শীতকাতুরে হয় তারা হয়তো অর্ধেক মগ জল ঢালবে, অনেক কায়দা কানুন করে তারা, জলের ছেটা দেয়। কিন্তু মিনিমাম নর্মালি স্নান করতে গেলে মিনিমাম 1 মগ জল করে ঢালতে হয়, এটা নিয়ম। এগুলো হচ্ছে কোয়ান্টাম ভ্যালু। তাই কোয়ান্টামের সঙ্গে এনার্জির কোনো সম্পর্ক নেই, এটা সবার আগে তোমাদের বলতে চাই। ওকে, আচ্ছা। আবার ধরো তোমাদেরকে বললাম যে কোনো একটা ওই যে ওষুধ, হ্যাঁ, হোমিওপ্যাথিক ডাক্তাররা দেখবে ওই যে ওষুধের ইয়েগুলো বিক্রি করে, ছোট ছোট শিশির মধ্যে গোল 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 সাদা সাদা দানা থাকে। তোমরা প্রত্যেকেই জীবনে একবার হলো হোমিওপ্যাথিক ওষুধ খেয়েছো, বিকজ আমার তো দারুণ লাগে খেতে, এত মিষ্টি লাগে। তো আমাদের প্যাকেটে লেখা থাকতো যে সকালে 4টে বিকেলে 4টে, সেটা আমার জন্য প্রত্যেকবার সকালে 14টা বিকেলে 14টা হয়েই যেত, মাঝে মধ্যে দুপুরেও অ্যাড হয়ে যেত, আমি নিজেই ডাক্তার হয়ে যেতাম। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, আমাকে বলতে পারবে এই যে বললো সকালে 4টে, বললো সকালে 4টে দানা, তার মানে কোয়ান্টাম ভ্যালু কত বলতে পারবে? হোয়াট ইজ দ্য কোয়ান্টাম ভ্যালু? নো, আবার ভুল, তার তেরিকা। বুঝতে পারছো না কেন? ইয়েস, একটা দানা হচ্ছে কোয়ান্টাম, একটা দানা কোয়ান্টাম। তোমরা 4টে কোয়ান্টাম দানা কিনছো। এই যে তোমরা 10 জুল, ভালো করে শোনো, কোথায় গুলিয়ে ফেললে দেখো, এই যে তোমরা 10 জুল এনার্জি কিনতে বেরিয়েছো, 10 জুলটা কি তোমাদের কোয়ান্টাম ভ্যালু? না। তোমরা ওই দোকানটায় গিয়ে দেখলে 1 জুল কোয়ান্টাম ভ্যালু, মানে মিনিমাম 1 জুল ভ্যালু পাওয়া যাচ্ছে, আর তোমাদের লাগবে 10 জুল। তাই তোমরা ক্যালকুলেট করে নিলে আমাদের 10টা বল লাগবে। ডাক্তার তোমাকে লিখে দিয়েছে 4টে দানা খেতে, তুমি শিশিটা খুলে দেখলে যে ওরকম ছোট 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 অনেকগুলো দানা রয়েছে, তো ওরকম তুমি 4টে দানা বার করে নিলে, তাহলে ওই একটা করে দানা হচ্ছে তোমাদের ওই ওষুধের শিশির কোয়ান্টাম ভ্যালু। তাই ডাক্তার যদি তোমাকে 5 দানা দিত, তুমি কিন্তু 5টা দানাও খেতে পারতে, 1 2 3 4 5 করে। আর যেই তোমরা বলে দিলে না যে 4 দানা 4টে দানা হচ্ছে এটা কোয়ান্টাম, তার মানেটা তোমাদের কি দাঁড়াচ্ছে বলে দিচ্ছি। কোনটার সঙ্গে তোমরা গুলিয়ে ফেলেছো? তোমরা ওই 6 প্যাকেট ওষুধের সঙ্গে এই ওষুধের দানার গল্পটা গুলিয়ে ফেলেছো। কেন বলি এবার, কেন গুলিয়েছো? ওখানে আমি বলেছিলাম যে তোমাদের যে কটাই ওষুধ লাগুক না কেন, তোমাদের কিনতে হবে পুরো একটা প্যাকেট যার মধ্যে 6টা ওষুধ আছে। ঠিক আছে? তোমাদের 6টা ওষুধ আছে। এবার ধরো ডাক্তার তোমাকে 4টে ওষুধ খেতে বলেছে, তো ঠিক আছে, তাহলে তুমি 6টা কিনবে, তোমার 2টো ওয়েস্ট হয়ে যাবে, তাই তো? এবার ধরো ডাক্তার তোমাকে 6টা ওষুধ খেতে বলেছে, তাহলে তোমার একটা ওয়েস্ট হবে না,
তোমার একটা প্যাকেট কিনলে এটা লাভ হয়ে যাচ্ছে, কারণ একটা প্যাকেটে 6টাই বিক্রি হচ্ছে। কিন্তু কেমন হবে যদি ডাক্তার তোমাকে 9খানা খেতে, এই 7খানা খেতে বলে? এবার বলতে পারবে কি অসুবিধা হবে? দাদা আমাদের যদি 7খানা ওষুধ খেতে বলতো তাহলে আমরা 6টা তো একটা প্যাকেট থেকে পেয়ে যাচ্ছি, কিন্তু আরেকটা তো লুজ কিনতে পাওয়া যাবে না, তার জন্য তো আবার একটা প্যাকেট কিনতে হবে, 5খানা ওষুধ আমাদের ওয়েস্ট হয়ে যাবে। তার মানে কোয়ান্টাম বলতে ওই ক্ষেত্রে যেহেতু ওরা বলছে যে একটা প্যাকেটের কম আমরা বিক্রি করব না, তাই ওখানে পুরো প্যাকেটটা হচ্ছে কোয়ান্টাম ভ্যালু। কিন্তু এই যখন হোমিওপ্যাথিক ওষুধটা তোমাকে দিয়ে দিয়েছে শিশির মধ্যে, যখন এই ধরো শিশির মধ্যে যখন এরকম দানা দানা রয়েছে, ইট ইজ ইওর ডিসিশন যে তুমি কতগুলো দানা খাবে। না মানে তোমার ডিসিশন নয়, ডাক্তার তোমাকে বলে দিয়েছে যে 4খানা করে দানা খাবে। তো তুমি খুলে দেখছো যে দাদা একটা 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 করে দানা রয়েছে। এবার বলো তো, ডাক্তার তোমাকে 4খানা বলে দিয়েছে, তুমি যদি চাও তুমি 6খানা দানা খেতে পারবে না? হ্যাঁ, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। ডাক্তার তোমাকে 4খানা বলে দিয়েছে, তুমি চাইলে 7খানা খেতে পারবে না? হ্যাঁ, 1 2 3 4 5 6 7। এটা তো আমার উপর ডিপেন্ড করছে যে আমি কটা বার করতে পারবো, ঠিক কি না? কিন্তু যদি এরকম হতো ব্যাপারটা, এরকম যদি হতো যে একটা ওষুধের শিশি এরকমভাবে হোমিওপ্যাথিক ওষুধ, তার মধ্যে ডাক্তার তোমাদের জন্য অলরেডি জানে যে এই ছেলেমেয়েগুলো খুব শয়তান, মিষ্টি খেতে, তাই ভালো করে খেয়ে নেবে, তাই এরকম একটা বড় দানার মধ্যে একসঙ্গে 4খানা দানাকে মিশিয়ে রেখেছে, তোমরা ওটাকে আর ভেঙে খেতে পারবে না। তো প্রত্যেকটা এরকম দানা 4খানা করে এরকমভাবে জড়িয়ে রয়েছে একজন আরেকজনের সঙ্গে, ওটাকে ভাঙা যাচ্ছে না, ডাক্তার এরকম রেডি করেই দিল। এবার যদি তোমাদের ইচ্ছা হয় যে 6খানা দানা খাবো, সম্ভব কিনা বলো, এবার বলো কোয়ান্টাম ভ্যালু কত ফার্স্ট, এবার বলো কোয়ান্টাম ভ্যালুটা। অনুস্মিতা বলছে 1, শুভমিতা বলছে 1। তোমাদের কথাটা মাথায় ঢুকলো না? আমি তো বাংলায় কথা বললাম, আমি তো বাংলায় বললাম যে একসঙ্গে 4খানা দানাকে কম্বাইন করে দিয়েছে, তাই তোমরা ভাঙলেও ওই 4খানাকে আর ভাঙতে পারবে না। তাহলে এখন কোয়ান্টাম ভ্যালুটা কত? মিনিমাম তোমাকে 4খানা দানা খেতেই হবে, তার বেশি হলে তুমি 8খানা খেতে পারো, 6টা খেতে পারবে না। তাই 4-এর পূর্ণ সংখ্যার গুণিতক তুমি খেতে পারবে, 4 খেতে পারবে, 8 খেতে পারবে, 12 খেতে পারবে, 16 খেতে পারবে, মানে 4x1 বা 4x2 বা 4x3 4x4। কিন্তু দানাগুলো যখন লুজ ভাবে ছিল তখন কোয়ান্টাম ভ্যালু ছিল 1। এখন 4খানাকে যখন একসঙ্গে করে দিয়েছে, তোমরা 4খানার কম খেতে পারবে না, বা 4 আর 8-এর মাঝামাঝি খেতে পারবে না। তোমাদের ইচ্ছা হলো দাদা আমরা 6টা দানা খাবো, সম্ভব নয়, খেলে হয় 4টে খাবে, নিলে 8টা খাবে। ডাক্তার ওভাবে সিস্টেমটা করে দিয়েছে। কিন্তু যদি এরকম হতো যে ওষুধটা দিয়ে দিয়েছে, জাস্ট তোমাদেরকে বলে দিয়েছে মুখে মুখে 4টে খেয়ে নেবে, তোমরা খুলে দেখলে যে লুজ দানা পড়ে রয়েছে ভিতরে। এবার তোমাদের ইচ্ছা হলে তোমরা 4টে কেন, 5টা 6টা 7টা 8টা যে কটা খেতে পারবে। তাহলে আরেকবার লাস্টলি আমি জিজ্ঞেস করছি, দেখছি আইডিয়াটা ক্লিয়ার হয়েছে কিনা সবার। ডাক্তার ধরো শিশি দিয়ে দিল লুজ হোমিওপ্যাথিক ওষুধের দানা, কোয়ান্টাম ভ্যালু কত? ডাক্তার জানে যে তোমরা ইচ্ছা করে খেয়ে নেবে। এবার একটা শিশি দিয়েছে যার মধ্যে একটা শিশি দিয়েছে যার মধ্যে 5টা করে দানা একসঙ্গে লাগানো রয়েছে, তাহলে কি হবে? কোয়ান্টাম ভ্যালু কত? 5। থ্যাংক ইউ, ভেরি গুড। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ কোয়ান্টাম। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার রাইট নাও। তাহলে লেখো কোয়ান্টামের সংজ্ঞা, প্রথম ডেফিনেশন। আরেকটা জিনিস বলি, এইভাবে ধরো তো একটা দোকানে ছোট ছোট এনার্জি বিক্রি হচ্ছে 2 জুল করে। তার মানে ওরা কি করেছে, 2 জুল এনার্জিকে ছোট্ট করে একটা পার্টের মধ্যে এভাবে রেখে দিয়েছে। দিস ইজ নোন অ্যাজ কোয়ান্টাইজড রাশি। কোয়ান্টাইজড করা মানে কি, কোনো কিছু একটা বৃহৎ রাশিকে ক্ষুদ্র 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 রাশিতে পরিণত করে দেওয়াকে বলা হচ্ছে কোয়ান্টাইজড রাশি। এই প্যাকেটাইজেশন টার্মটা তোমরা প্রথম শুনেছো ক্লাস 11-এ। ওই যে ইলেকট্রন, মানে সবচেয়ে ভালো করে এখানে বোঝানো হয়েছে যেই জায়গাটা অ্যাকচুয়াল তোমরা প্রথম পেয়েছো, এস ব্লক 2টো ইলেকট্রন প্যাকেটে ভরা হলো, তাহলে এস ব্লকটা একটা ইলেকট্রনের প্যাকেট। তার মধ্যে কটা ইলেকট্রন থাকবে? মিনিমাম 2টো। মিনিমাম কটা থাকতে পারে? একটা। আর ম্যাক্সিমাম 2টো থাকতে পারে, তার বেশি নয়। তাহলে কটা ইলেকট্রনের প্যাকেট এটা? 2টো। পি ব্লকে 6টা, তাহলে ওই পি ব্লকের প্যাকেটটা হচ্ছে 6টা ইলেকট্রনের প্যাকেট। ডি ব্লকে 10টা, তাহলে ডি ব্লকটা হচ্ছে 10টা ইলেকট্রনের প্যাকেট। এফ ব্লকে 14টা, তাহলে ওটা 14টা ইলেকট্রনের প্যাকেট। দিস ইজ নোন অ্যাজ কোয়ান্টাইজেশন, প্যাকেটাইজেশন বলা হয়। ফুলটা প্যাকেটে বিক্রি করছে, দিস ইজ নোন অ্যাজ প্যাকেটাইজেশন, আর কিছু না। ক্লিয়ার তো জিনিসটা? চলো লেখো কোয়ান্টাম। তাহলে ছোট ছোট অংশে ভাগ করে দেওয়াকে বলা হচ্ছে কোয়ান্টাইজড রাশি, আর কোয়ান্টাম হচ্ছে ক্ষুদ্রতম অংশটাকে বলা হচ্ছে। তো লেখো, দৈনন্দিন জীবনে অনেক রাশি পাওয়া যায়, আর এই ডেফিনেশনটা তোমাদের বইতে খুব সুন্দর দিয়েছে, এক্স্যাক্ট ডেফিনেশন একদম। দৈনন্দিন জীবনে অনেক রাশি পাওয়া যায় এটা কোয়ান্টামের ডেফিনেশন লেখাচ্ছি।
দৈনন্দিন জীবনে অনেক রাশি পাওয়া যায় যেগুলি যেগুলি কেবল কিছু বাছাই করা মানেরই হতে পারে, যেগুলি কেবল কিছু বাছাই করা মানেরই হতে পারে। দাড়ি। এই মানগুলি পাওয়া যায়, এই মানগুলি পাওয়া যায় এই মানগুলি পাওয়া যায় সাধারণত কোনো প্রাথমিক পরিমাণের সঙ্গে পূর্ণ সংখ্যা গুণ করে। এই ধরনের রাশিকে কোয়ান্টাইজড রাশি, কোয়ান্টাইজড কোয়ান্টাইজড রাশি এবং প্রাথমিক পরিমাণটিকে, মানে ওই ক্ষুদ্র ক্ষুদ্র পরিমাণগুলোকে, প্রাথমিক পরিমাণটিকে ওই রাশির কোয়ান্টাম বলা হয়, ওই রাশির কোয়ান্টাম বলা হয়, ওই রাশির কোয়ান্টাম বলা হয়। আচ্ছা, আজকে ধরে নাও টাকা পয়সা ছেড়ে দিচ্ছি, ধরো আমি টাকাকেও একটা কোয়ান্টাম রাশি বলে কনসিডার করলাম। তা তোমাদেরকে যদি আমি জিজ্ঞেস করি, ধরো আমি বললাম যে আজকে আমি 500 টাকার একটা ফিজ পেলাম, 500 টাকা, তাহলে তোমরা আমাকে বলতে পারবে আমি ওই খামের মধ্যে অ্যাকচুয়ালি কতগুলো কোয়ান্টাম পার্টিকেল পেয়েছি? বলতে পারবে কি আমাকে? সঞ্চারী, আমি 500 টাকার ফিস পেলে 100টা কি করে হবে? স্যার 5 টাকা তো একটা কোয়ান্টাম, 5 টাকার তো আচ্ছা, সঞ্চারী বলছে 5 টাকা একটা কোয়ান্টাম। ভালো করে সবাই শোনো, সঞ্চারী হঠাৎ করে 5 টাকাটা তোমার কোয়ান্টাম কেন মনে হলো, 1 টাকা কেন নয়? স্যার 1 টাকার তো হ্যাঁ, ও 1 টাকার তো নোট হয়। আরে দূর, নোট কয়েন ছাড়ো, আমি জাস্ট টাকার কথা বলছি। ওর কয়েন, নোট কয়েন কিছু বলছি না। আমি বলছি যে 500 টাকাটা আমাকে দিয়েছে, 500 টাকাটা কি দিয়ে তৈরি হয়েছে? অনেকগুলো 1 টাকা দিয়ে। 500খানা 1 টাকার কম্বিনেশনেই তো একটা 500 টাকার মূল্য তৈরি হয়। তাই আমি জিজ্ঞেস করছি যে কোয়ান্টাম ভ্যালুটা কত ওই টাকার। তাহলে তোমরা যখনই কোনো জিনিসপত্র কেনাকাটি করো, ধরো আজকে 1000 টাকা দিয়ে কিছুটা কিনলে, তার মানে বেসিক্যালি জিনিসটা কি দাঁড়ালো? 1000খানা 1 টাকা দিয়ে তোমরা কিনলে, এরকম ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে। সো কোয়ান্টাম ভ্যালু হচ্ছে 1 টাকা। আগে যেরকম 50 পয়সা 25 পয়সা চলতে, এখন তো চলা বন্ধ হয়ে গেছে। তাই 1 টাকা হচ্ছে কোয়ান্টাম ভ্যালু টাকার ক্ষেত্রে, মনে রেখো। ঠিক আছে? তো আশা করি কোয়ান্টাম জিনিসটা তো একের কম হবে না কেন। দেখো মানুষকে, দেখো কি বললাম, পয়সা এখন উঠে গেছে। তোমাকে 50 পয়সা দিলে তুমি নেবে? আমাকে একবার তাড়িয়ে দিয়েছিল দোকান থেকে, আমি 25 পয়সা নিয়ে গিয়ে ম্যাগি কিনতে গেছিলাম। তো যাই হোক, এখন সবই মিনিমাম, এখন 1 টাকায় নিতে চাইছে না। যাই হোক, এটা গেল। এবার আমি আসছি এই কোয়ান্টাম টার্মটার সঙ্গে খুব পরিচিত একটা টার্ম, কোয়ান্টাম টার্মটার সঙ্গে একটা পরিচিত টার্ম। কোয়ান্টাম কথাটা তাহলে আজকে তোমাদের একটু হলো তাহলে বোঝাতে পারলাম যে এটার সঙ্গে শক্তির কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, কোয়ান্টাম শক্তি হয়, মানে শক্তির ক্ষুদ্রতম অংশ, কিন্তু কোয়ান্টাম ফুল হয়, কোয়ান্টাম টাকা হয়, কোয়ান্টাম মানুষ হয়। তুমি যে একটা মানুষ, এ ধরো আমাদের দেশের জনসংখ্যা বলে না কত, 130 কোটি। তো সেই 130 কোটির মধ্যে তুমি একজন, তুমি একটা ইউনিট, তুমি একটা কোয়ান্টাম। তোমার মতো 130 কোটি কোয়ান্টাম নিয়ে এই দেশের জনসংখ্যা তৈরি হয়েছে। তাই কোয়ান্টাম যে শুধু শক্তির বাপের সম্পত্তি তা নয়, কোয়ান্টাম সবার জিনিস। কোয়ান্টাম আমি, কোয়ান্টাম ফুল, গাছপালা সব কোয়ান্টাম। ধরো বললাম একটা নার্সারিতে 30খানা গাছ আছে, তার মধ্যে একটা গাছ হচ্ছে তাহলে কোয়ান্টাম, ওরকম 30খানা কোয়ান্টাম আছে। এনিওয়েজ, সেরকম কোয়ান্টাম টার্মটার সঙ্গে পরিচিত একটা টার্ম হচ্ছে ফোটন। ফোটন। এবার কথা হচ্ছে এই ফোটন কোথা থেকে চলে এলো আবার?
ফুটুন জানি, ফোটন কি? ফোটন শক্তি বা কোনো রকম কোয়ান্টাইজড রাশি, তার তো কোনো সীমা নেই, অনেক রকম হতে পারে। আবার যদি শক্তি নিয়ে আমরা আলোচনা করি, শক্তিও অনেক রকমের হয়, তাই তো? তো আজকে আমরা যেটা নিয়ে কাজ করব, এই চ্যাপ্টারে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে আলোক শক্তি, আলো। তোমরা রে অপটিক্স একটু হলেও পড়েছো, তো এই যে আলোক রশ্মিগুলো আসে না, আলোক রশ্মি অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়তে তৈরি হয়েছে। যেমন ধরো রাদারফোর্ডের পরীক্ষায় তোমাদেরকে আমি আলফা রশ্মি পড়িয়েছি। এই আলফা রশ্মি কি দিয়ে তৈরি হয়েছিল গো দাদা? অনেকগুলো আলফা কণা দিয়ে, তাই তো? ক্যাথোড রশ্মি, ক্যাথোড থেকে যে পার্টিকেল বেরোয়, অ্যানোড রশ্মি, অ্যানোড থেকে যে পার্টিকেল বেরোয়, তাহলে আলফা রশ্মি আলফা কণা দিয়ে তৈরি হয়েছিল। তাহলে আলোক রশ্মি কি দিয়ে তৈরি? আলোক রশ্মিরও নিশ্চয়ই ক্ষুদ্র ক্ষুদ্র কণা আছে। ওই আলোক রশ্মির প্রত্যেকটা ক্ষুদ্র কণাকে আমরা কি বলবো? কোয়ান্টাম বলবো। ওই প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তো আলোক রশ্মিটা তৈরি হয়েছে। আর ওই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোকে আলোকের ক্ষেত্রে কোয়ান্টাম না বলে বলা হয় ফোটন। ঠিক আছে? আলোক শক্তি, আলোক রশ্মির ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলিকে ফোটন, কোয়ান্টাম না বলে বলা হয় হচ্ছে ফোটন। দ্যাটস ইট। ঠিক আছে, এবার এই ফোটন, ফোটন কণার শক্তি কত? সবার আগে জানতে হবে যে ফোটন কণার কোনো পারফেক্ট শক্তি নেই। এর জন্যই ওই দোকান 1, দোকান 2, দোকান 3 করিয়েছিলাম। ওই দোকানে শক্তির ক্ষুদ্রতম মান ছিল 1 জুল, এই দোকানে শক্তির ক্ষুদ্রতম মান ছিল 2 জুল, ওই দোকানে শক্তির ক্ষুদ্রতম এনার্জি ছিল 5 জুল। হতে পারে লাল রশ্মির ফোটনের মান আলাদা হবে, নীল রশ্মির ফোটনের মান আলাদা হবে। তো আলোক রশ্মির বিভিন্ন আলোক রশ্মি, বিভিন্ন তরঙ্গের ফোটন কিন্তু আলাদা হয়। ফোটন শক্তি ফিক্সড নয়। তাহলে দাদা ফোটন শক্তি মানে কোনো একটা আলোক রশ্মির ফোটন, যেমন ধরো দেখবে অনেকে একটা কথা বলে, বাবা ওই দোকানটায় যাবি তো বড়লোকদের দোকান, সবই দামি দামি জিনিসপত্র, এটাতে চল, এটাতে তাও মোটামুটি জিনিসপত্র কেনা যায়। তার মানে কি, একটা দোকানের উপর নির্ভর করছে যে সেটার মিনিমাম ভ্যালু কত হবে। আমাদের এখানে একটা গিফটের দোকান আছে, তুমি যাই কিনতে যাবে 500 টাকার নিচে কোনো জিনিস নেই। ঠিক আছে? তো কোনো একটা দোকান তার মিনিমাম জিনিসপত্র কতই বিক্রি করবে বা কত ভ্যালু রাখবে, সেটা ডিপেন্ড করছে সেই দোকানের উপরে। সেরকমভাবে কোনো একটা আলোক তরঙ্গের ক্ষুদ্রতম কণার শক্তি কী হবে, সেটা ওই আলোক তরঙ্গের উপরেই নির্ভর করে। স্যার আলোক তরঙ্গের কিসের উপর নির্ভর করে? আলোক তরঙ্গের কম্পাঙ্কের উপর নির্ভর করে, যে ওই ফোটন শক্তির মানে ফোটনের শক্তি কত হবে। এটুকু তো বোঝা গেছে যে আলোক রশ্মির একটা ক্ষুদ্রতম অংশকে আমরা ফোটন বলি, আলোক রশ্মির ক্ষুদ্রতম কণাকে ফোটন বলা হয়। ফোটনের শক্তি কি হবে দাদা? ফোটনের শক্তি নির্ভর করছে, একটি ফোটনের শক্তি নির্ভর করছে ওই আলোক রশ্মির তরঙ্গের কম্পাঙ্কের উপরে। তো লিখে রাখি, ফোটন আলোক রশ্মির, লিখে রাখো, ক্ষুদ্রতম কণাকে ফোটন বলা হয়। ফোটন, ফোটন বলা হয়, ফোটন কণা। ফোটনের শক্তি, ফোটনের শক্তি, ফোটনের শক্তি তরঙ্গের মানে আলোক তরঙ্গের কম্পাঙ্কের সঙ্গে সমানুপাতিক। মনে রাখবে, কম্পাঙ্কের সঙ্গে সমানুপাতিক। শক্তিকে আমরা ই দিয়ে রিপ্রেজেন্ট করি, আর তরঙ্গের কম্পাঙ্ককে আমরা নিউ দিয়ে রিপ্রেজেন্ট করি, নিউ। প্রপোর্শনাল টু উঠলে কি হবে? একটা কনস্ট্যান্ট আসবে, যেটা কি, কার কনস্ট্যান্ট? প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, প্ল্যাঙ্কের ধ্রুবক। প্ল্যাঙ্কের ধ্রুবক মান কি? 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। এই নিয়ে 3rd চ্যাপ্টার এটার, প্ল্যাঙ্কের ধ্রুবক বলছি। এসআই সিজিএস দুটোই লিখে দিলাম। তাহলে একটা ফোটনের শক্তি কত দাদা? এইচ নিউ। এইচ তো দাদা একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে ফোটনের শক্তি ধ্রুবক নয় কেন? তরঙ্গ তো এক নয়, তরঙ্গ তো আলাদা আলাদা, তরঙ্গ তো আলাদা আলাদা, তাই না? তাহলে এটা কি করে আমরা শক্তিটাকে এক বলবো? সম্ভব নয় বলা। ক্লিয়ার হয়েছে জিনিসটা? এবার তাহলে তোমাদেরকে আমি জিজ্ঞেস করছি, সবচেয়ে ভালো কথা, হ্যাঁ ভালো করে শুনবে, এই মেয়েরা ভালো করে শোনো, ছেলে মেয়ে সবাই শোনো। একটা মেটাল সারফেস রয়েছে, একটা মেটাল সারফেস রয়েছে, তার উপর এসে ধরে নাও আলোক তরঙ্গ পড়লো, মেটাল সারফেসের উপরে আলোক তরঙ্গ এসে পড়লো, মানে আলোক রশ্মি এসে পড়লো। তাহলে তোমরা আমাকে উত্তর দাও
নিশ্চয়ই ওই আলোক রশ্মির শক্তি ওই মেটাল সারফেসটার মধ্যে, বা ধরো না মেটাল সারফেস নিকুচি করেছে, ধরো কোনো একটা কণা পড়ে রয়েছে, সেই কণার উপরে এসে আলোক তরঙ্গ পড়লো, আলোক রশ্মির যত শক্তি ছিল প্রায় অনেকটাই ওই কণার মধ্যে দিয়ে দিল। তাহলে তোমরা আমাকে বলতে পারবে যে ন্যূনতম কত পরিমাণ শক্তি ওই আলোক রশ্মি থেকে ওই কণার মধ্যে ট্রান্সফার হয়েছে? ন্যূনতম, যার কম আর হতে পারবে না। পারবে বলতে? প্রত্যেকে রেসপন্স করবে, হ্যাঁ, নেক্সট টাইম থেকে। যাই হোক, তার মানে এইচ নিউ অ্যামাউন্ট অফ এনার্জি আলোক রশ্মি থেকে ওই কণাটার মধ্যে মিনিমাম ট্রান্সফার হবে, ঠিক আছে? আচ্ছা, তার বেশি কি কি হতে পারে বলতে পারবে? আচ্ছা, এইচ নিউ থেকে নেক্সট কোশ্চেন ভালো করে শুনবে। এইচ নিউ তো, কারণ তার মানে তোমরা বুঝে গেলে যে একটা ফোটন যেতে পারে। নাও অ্যান্সার মি, তার থেকে ঠিক অল্প বেশি আর কি যেতে পারে? মানে জাস্ট তার থেকে একটু বেশি আর কি যেতে পারে? 2h নিউ, ভেরি গুড ভেরি গুড। আমরা দাদা হয় 1h নিউ দিতে পারবো, নইলে 2 মানে আলোক রশ্মিটা হয় 1h নিউ দিতে পারবে বা 2h নিউ দিতে পারবে। তার মাঝামাঝি 1.5h নিউ চলবে না, তার মাঝামাঝি 1.5h নিউ চলবে না, বুঝতে পেরেছো? ঠিক এইবার তোমরা একটু পাতা উল্টে ওই বোরের তত্ত্ব আছে না, বোরের তত্ত্বটা একটু মনে করে দেখো, বোর কি বলেছিল। তোমাদের বোধহয় বোর তত্ত্ব আমি খাতায় লেখাইনি, পড়িয়ে দিয়েছিলাম। বলেছিলাম, ওনাকে একজন জিজ্ঞেস করেছিল যে কেমন হয় যদি একটা ইলেকট্রন কে কক্ষ থেকে জাম্প করলো কিন্তু এল কক্ষতে পৌঁছালো না, কে এবং এল এর মাঝখানে লটকে রইলো, কেমন হবে? বোর বলেছিল যে আপনি দুটো সিঁড়ির মাঝখানে ঝুলে থাকতে পারবেন না, তাহলে ও ইলেকট্রনও পারবে না। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাক অফ দ্য মাইন্ড তখন বোর ভাবছিল, তোমাদের আমি পড়াতে গিয়ে বারবার বলতাম যে বোর নিজে কিছু বলেনি, প্ল্যাঙ্ককে ঝেপে দিয়েছে। তো প্ল্যাঙ্ক কি বলেছিল? প্ল্যাঙ্ক বলেছে যে এই কোয়ান্টামের শক্তি তো অ্যাকচুয়ালি প্ল্যাঙ্ক বলেছে, এটা তো বোর বলেনি। তো প্ল্যাঙ্ক বলে দিয়েছে যে হয় 1h নিউ নিতে পারবে, নইলে 2h নিউ নিতে পারবে, নইলে 3h নিউ নিতে পারবে। আর তোমরা জানো যে প্রত্যেকটা শক্তি স্তরের মধ্যে শক্তির ডিফারেন্স হচ্ছে h নিউ করে, তাই না? কে এল এম এন। এই ইলেকট্রনটা যেটা এখানে আছে, একটা h নিউ নিলে ও এখানে উঠে যাবে, দুখানা h নিউ নিলে ও এখানে চলে যাবে। 1.5h নিউ তো নেওয়া সম্ভব নয় না, তাহলে এখানে গিয়ে আটকাতে পারছে না। যদি 1.5h নিউ নিতে পারতো তাহলে জানতাম যে দুটো কক্ষপথের মাঝখানে গিয়ে দাঁড়িয়ে থাকছে। ফ্র্যাকশনাল ভ্যালু তো নিতে পারবে না, নিলে ইন্টিজার মানে পূর্ণ সংখ্যার সরল গুণিতকেই নিতে হবে। তাহলে দাদা, একটা ফোটনের শক্তি যদি এইচ নিউ হয়, একটি ফোটনের শক্তি এইচ নিউ, তাহলে এনটি ফোটনের শক্তি কত হবে গো দাদা? এন এইচ নিউ। তার মানে এন সংখ্যক ফোটনের মোট এনার্জি হচ্ছে এন এইচ নিউ, যেখানে এন এর ভ্যালু কি হবে? এন এর ভ্যালু 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, ডট 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 ডট। এই কনসেপ্টটাই তো বোর নিজের তত্ত্বে ঝেপে দিয়েছিল। এমনি এমনি বলি না যে ঝাপা জিনিস, এই কনসেপ্টটাই বোর নিজের তত্ত্বে ঝেপে দিয়েছে, ঠিক আছে? ইজ ইকুয়ালস টু এন এইচ নিউ, যেখানে এন এর মান 1 2 3 4 ডট 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 যা খুশি হতে পারে, যে কটা ফোটন নেবে। আর নিউ হলো কম্পাঙ্কের তরঙ্গ, হ্যাঁ, নিউ হলো কম্পাঙ্কের তরঙ্গ। এই তরঙ্গ না, কি বললাম, তরঙ্গের কম্পাঙ্ক, রাইট, তরঙ্গের কম্পাঙ্ক। এই যে লিখেছি না এটা, ই ইজ ইকুয়ালস টু এইচ নিউ, এটাকে বলা হচ্ছে শক্তির কোয়ান্টাইজেশন। লিখে রাখো তো, শক্তির কোয়ান্টাইজেশন, এটাকে বলা হয় শক্তির কোয়ান্টাইজেশন। মানে কি স্যার? মানে হলো, ধরো আমাদের কোনো একটা জায়গায় 10 জুল এনার্জি লাগবে, আর প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র কোয়ান্টামের মান হচ্ছে 1 জুল করে। তাহলে তোমরা কীরকমভাবে নেবে দাদা? আমরা নেবো এরকমভাবে 10 ইন্টু 1 জুল, মানে প্রত্যেকটা 1 জুলের বল 10টা নিয়েছি আমরা। সেরকমভাবে ধরো তোমাদের কোথাও এন এইচ নিউ শক্তি লাগবে, তোমাদের কাছে প্রত্যেকটা ফোটন বল আছে যার শক্তি হচ্ছে এইচ নিউ, তাহলে এরকম কতগুলো নেবে? এরকম এন সংখ্যক নেবে, তাহলে এন এইচ নিউ হয়ে যাবে। তোমাদের যদি 3h নিউ শক্তি দরকার হতো, তাহলে এরকম 3খানা নিতে। 4h নিউ দরকার হলে 4খানা নিতে। তোমাদের NH নিউ দরকার, তাই nখানা নেবে। এই যে শক্তিকে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র মানে পরিণত করা হয়েছে, এটাকেই বলা হচ্ছে শক্তির কোয়ান্টাইজেশন। লিখে রাখো, কোয়ান্টাইজেশন, শক্তির কোয়ান্টাইজেশন। ঠিক আছে, দেখি এবার এটার উত্তর তোমরা দিতে পারো কিনা। যদি পারো, আমি বুঝবো যে এতদিনে তোমরা ফিজিক্স শিখেছো।
কারণ এই গল্প তোমাদের বলেছি। এই একটা বস্তু বা এই একটা আধান রয়েছে, এই একটা আধান রয়েছে, এই দুটো আধানকে আমি একটা তার দ্বারা যুক্ত করলাম। তোমরা জানো উচ্চ বিভবযুক্ত বস্তু থেকে নিম্ন বিভবযুক্ত বস্তুর দিকে আধানের ট্রান্সফার হয়, ঠিক আছে? তো আমি বলছি এই দুটো বস্তুর মধ্যে যদি আধানের ট্রান্সফার হয়, ন্যূনতম, ভালো করে কোশ্চেনটা শুনবে, ন্যূনতম কত পরিমাণ আধান সঞ্চারিত হয়? ন্যূনতম কত পরিমাণ আধান একটা বস্তু থেকে একটা বস্তুতে সঞ্চারিত হয়? চারি বলেছে ই, ঋষা বলেছে ই, বাহ সবাই বলতে পারছো, ভেরি গুড ভেরি গুড। তাহলে ন্যূনতম দাদা ই পরিমাণ শক্তি, মানে ই পরিমাণ আধান, ই এর মান কত? ই এর মান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এবার ইলেকট্রন হলে নেগেটিভ চার্জ, যদি এটা প্রোটন হিসেবে কনসিডার করি তাহলে পজিটিভ চার্জ, ঠিক আছে? সো সো তাহলে আমরা ন্যূনতম ই পরিমাণ শক্তি ট্রান্সফার করতে পারি, ঠিক আছে? তাহলে আমাকে বলো তো যে তোমাদের যদি এখানে 10 কুলম শক্তি লাগে, ভালো করে শুনবে, 10 কুলম শক্তি লাগে, তো এই 10 কুলম শক্তি কি তোমরা বাজারে কিনতে পেয়ে যাবে? না 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 না, অনেকগুলো ইলেকট্রন যুক্ত করে 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 এরকম 10 কুলম বানাতে হবে। প্রত্যেকটা শক্তি ই, তো ধরে নিচ্ছি এই 10 কুলম বানাতে তোমাদের এন সংখ্যক ইলেকট্রন লাগছে। তাহলে একটা ইলেকট্রনের আধান হচ্ছে ই, তাহলে এন সংখ্যক ইলেকট্রনের আধান কত হবে? এন ই। তার মানে শক্তিকে যেরকম তোমরা একবারে পেয়ে যাও না, এন সংখ্যক ফোটন নিয়ে তারপর তোমাদের শক্তিটা বানাতে হয়, সেরকমভাবে আধানও তোমরা একবারে পেয়ে যাবে না, তোমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র ইলেকট্রন কণা নিয়ে তারপর তোমাদের মোট আধানের মান বার করতে হবে। তাই এটাকে বলা হচ্ছে আধানের কোয়ান্টাইজেশন। লিখে রাখছি, কোয়ান্টাইজেশন অফ চার্জ, বাংলায় বলা হয় আধানের কোয়ান্টাইজেশন। আধানের কোয়ান্টাইজেশন, যেখানে আধানের মোট মান হচ্ছে কিউ ইজ টু এন ইন্টু ই, মানে প্রত্যেকটি ইলেকট্রনের আধান ই, এন সংখ্যক নিলে এন ই। তোমরা আমাকে উত্তর দাও তো, আমরা কি 1.5 ই নিতে পারবো গো? মানে একটা ইলেকট্রন আর অর্ধেক ইলেকট্রন নিতে পারবো কোনো একটা আধান থেকে কোনো একটা অন্য আধানে? কারণ দাদা আমরা তো ইলেকট্রনকে ভাঙতেই পারি না, ইলেকট্রন তো ভাঙাই যায় না, তাহলে নেবো কি করে? তাহলে হয় একটা ইলেকট্রন নিতে হবে, নইলে দুটো নিতে হবে, নইলে 10টা নিতে হবে, কিন্তু মাঝামাঝি নেওয়া চলবে না, ফ্র্যাকশনাল। এটাকে বলে আধানের কোয়ান্টাইজেশন। তার মানে কি আমরা, সো নাও ইফ আই আস্ক ইউ যে আধানের কোয়ান্টাম ভ্যালু বলতে তোমরা কি বোঝো? দাদা আধানের কোয়ান্টাম মানে হচ্ছে ইলেকট্রন, আধানের কোয়ান্টাম ভ্যালু মানে হচ্ছে ইলেকট্রন। যারা বলে আধানের কোয়ান্টাম ভ্যালু হচ্ছে 1 ইএসইউ বা 1 কুলম, তারা অমানুষ। আধানের ইলেকট্রন ভ্যালু, আধানের ইলেকট্রন হচ্ছে আধানের কোয়ান্টাম মান, তার নিচে আর নেওয়া যাবে না। ট্রান্সফার হলে ইলেকট্রন হবে। তোমরা ইলেকট্রোকেমিস্ট্রি পড়েছো না? ওই জিঙ্ক থেকে দুখানা ইলেকট্রন বেরোচ্ছে, দুখানা ইলেকট্রন যাচ্ছে কপারে। ইলেকট্রনের ট্রান্সফার নিয়ে কেন ওদেরকে শেখানো হচ্ছিল সবসময়? কারণ ওরা খুব ভালো করে জানে যে গ্যালভানিক সেলে যখন চার্জ প্রডিউস হয় তখন ইলেকট্রন ট্রান্সফার হয়, 1 কুলম 2 কুলম ট্রান্সফার হয় না। মোট কারেন্ট যেটা তোমরা পাবে সেটা ওই ইলেকট্রনের ট্রান্সফারের জন্য পাবে। ক্লিয়ার? সো কিউ ইজ ইকুয়ালস টু এনি। এবার আমরা ইলেকট্রনের চার্জ শিখবো অ্যাজ ইফ আমরা ইলেকট্রনের চার্জ জীবনে দেখিনি, ঠিক আছে? এত অব্দি লেখা হয়ে গেছে তো? ইলেকট্রনের আধান 1.6 মাইনাস দিয়ে দিলাম একটা, 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। আর হচ্ছে সিজিএস এ যদি বলি তাহলে হচ্ছে -4.8 ইন্টু 10⁻⁻10 ইএসইউ, ঠিক আছে? ভর হচ্ছে 9.11 ইন্টু 10⁻31 কেজি বা 9.11 ইন্টু 10⁻28 গ্রাম, ঠিক আছে? আচ্ছা এত অব্দি দেখে নাও তো, আমি একটু ট্রান্সফার করে নিই, এত অব্দি দেখে নাও।
হ্যাঁ হ্যালো দাদা, বলছি 2.4 তো? জানিয়ে দিচ্ছি। ঠিক আছে এখন দিচ্ছি। ঠিক আছে। ওকে, সো এবার আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে, এটা উত্তর আমাকে দেবে তাড়াতাড়ি করে। সেটা হচ্ছে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, এদেরকে কি ভাঙা যায়? প্রোটন আগে আমাদের বলা হতো যে অ্যাটম ভাঙা যায় না, বাট পরে আমরা জানলাম যে অ্যাটমকে ভেঙে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন এগুলো ইত্যাদি পাওয়া যাচ্ছে। আমি জিজ্ঞেস করছি ইলেকট্রন বা প্রোটন বা নিউট্রন কি ভাঙানো যায়, মানে ব্রেক করা যায়? তাড়াতাড়ি করে রেসপন্স। ভেরি গুড। সো আমরা প্রোটনকে আর ভাঙতে পারি না, তাই তো? এটা এই টেবিলটা দেখো ভালো করে, এই টেবিলটা দেখো। এটা হচ্ছে 1964 এর ঘটনা। 1964 মানে খুব রিসেন্ট, বুঝতেই পারছো। এই যে ইউ, সি, টি, ডি, এস, বি, এগুলোকে বলা হয় হচ্ছে কোয়ার্কস। এগুলোকে বলা হয় হচ্ছে কোয়ার্কস, ঠিক আছে? বর্তমানে দেখা গেছে যে প্রোটন, নিউট্রন ইত্যাদি কণাকেও ভাঙা যাচ্ছে, এরাও কিন্তু আর ইনডিভিসেবল নয়। কোয়ার্কের বিভিন্ন জেনারেশন আছে। ফার্স্ট জেনারেশন কোয়ার্কস দুটো, একটা হচ্ছে আপ, ডাউন। তাদের আবার রেসপেক্টিভ অ্যান্টি কোয়ার্কস আছে, যেমন তোমরা সেট থিওরিতে বা অ্যান্ড অর গেট পড়তে গিয়ে দেখেছো না, ধরো এর কমপ্লিমেন্ট কি হয়, এ বার হয় তো। সেরকমভাবে আপের অ্যান্টি কোয়ার্ক হচ্ছে অ্যান্টি আপ, ডাউনের অ্যান্টি কোয়ার্ক হচ্ছে অ্যান্টি ডাউন। কোয়ার্ক কি স্যার? কোয়ার্ক হচ্ছে একটা স্মলেস্ট পার্টিকেল। মানে এই যে তোমাদের কনসেপ্ট ছিল যে প্রোটন, নিউট্রন ভাঙা যায় না, পরে প্রোটন এবং নিউট্রনকে ভেঙেও দেখা যাচ্ছে এই কোয়ার্ক পার্টিকেল পাওয়া যাচ্ছে। সেটা কোন সালে হয়েছে? 1964-এ। ফার্স্ট জেনারেশন হচ্ছে ইউডি মানে আপ ডাউন। সেকেন্ড জেনারেশন হচ্ছে ট্রাম অ্যান্ড স্ট্রেঞ্জ, সিএস। থার্ড জেনারেশন হচ্ছে টপ অ্যান্ড বটম, টি অ্যান্ড বি। তাদের অ্যান্টিগুলো কি হবে? অ্যান্টি আপ, অ্যান্টি ডাউন, অ্যান্টি চার্ম, অ্যান্টি স্ট্রেঞ্জ, অ্যান্টি টপ, অ্যান্টি বটম। ঠিক আছে? খেয়াল রাখার কথা হচ্ছে এই যে ইউ, সি অ্যান্ড টি মানে আপ, চার্ম অ্যান্ড টপ,
এদের চার্জ হচ্ছে 2/3 করে, ঠিক আছে? আর ডাউন স্ট্রেঞ্জ আর বটম এদের চার্জ হচ্ছে -1/3 করে। ইজ দ্যাট ক্লিয়ার? আপ ট্রাম অ্যান্ড টপ হচ্ছে 2/3 করে, অ্যান্ড ডাউন স্ট্রেঞ্জ অ্যান্ড বটম হচ্ছে -1/3 করে। এবার লক্ষ্য করে দেখো, এই যে আপ ট্রাম অ্যান্ড টপ আছে মানে ইউসিটি, এদের অ্যান্টি কোয়ার্কটাকে লক্ষ্য করো, ঠিক চার্জটা উল্টে যাচ্ছে। এটা +2/3, তো এটা হয়ে গেছে -2/3। আবার এগুলো কি আছে, -1/3 আছে ডাউন স্ট্রেঞ্জ অ্যান্ড বটম, তাদের অ্যান্টি কোয়ার্কটা আবার +1/3 হয়ে গেছে, ঠিক উল্টো উল্টো। ক্লিয়ার? আমি তোমাদের এই টেবিলটা গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, এটা খাতায় অতটা নোট না করলেও হবে, বিকজ ইট ইজ ইওর সিলেবাস এক্সক্লুডেড। বাট তোমাদের এই জিনিসটা জানা দরকার যে প্রোটন নিউট্রনকে যে ভাঙা যায় না, এটা একটা অত্যন্ত ভ্রান্ত ধারণা আমাদের। তো প্রোটনকে যখন ভাঙা হবে, প্রোটনকে ভেঙে আমরা তিনটে ছোট ছোট কোয়ার্ক পাবো। কি কি? একটা পাবো হচ্ছে আপ, আপ আর ডাউন, তিনটে ফার্স্ট জেনারেশন কোয়ার্ক, আপ আপ অ্যান্ড ডাউন, ঠিক আছে? আর নিউট্রনকে ভাঙা হলে আমরা পাবো হচ্ছে আপ, ডাউন অ্যান্ড ডাউন। স্যার কী করে বুঝবো? দেখো, ইলেকট্রনের চার্জ হচ্ছে আমরা ধরি -1 ইউনিট, প্রোটনের চার্জকে আমরা ধরি হচ্ছে +1 ইউনিট। তোমরা জানো অবশ্যই, এটা আগের চ্যাপ্টারে দেখিয়েছি এটা তোমাদেরকে। আর নিউট্রন হচ্ছে নিউট্রাল, তাই তো? নিউট্রন হচ্ছে নিউট্রাল হয়। তো এখন আমরা যদি এই আপ আপ ডাউনকে কনসিডার করি, প্রত্যেকটা আপ পার্টিকেল হচ্ছে +2/3 করে, তাহলে +2/3 +2/3, আর ডাউন মানে হচ্ছে -1/3। কাউন্ট করে দেখো তো কত আসছে, 2/3 + 2/3 হচ্ছে 4/3, 4/3 থেকে 1/3 সাবট্রাক্ট করলে চলে আসছে 3/3, তার মানে 1। তাই প্রোটনের চার্জ আসছে 1। নাও লেটস টক অ্যাবাউট নিউট্রন। নিউট্রনের চার্জ হচ্ছে মানে আপের চার্জ কত হয়? ইটস 2/3। দুটো ডাউন মানে -1/3 -1/3 কত হয়ে যাবে? -1/3 -1/3 মানে হচ্ছে -2/3, 2/3 -2/3 মানে হচ্ছে যাবে 0। তাই এইভাবে হচ্ছে প্রোটন আর নিউট্রনগুলো তৈরি হয়েছে। এই কোয়ার্কসের বিষয়ে তোমরা যদি ফিজিক্স নিয়ে পরবর্তীকালে পড়ো তাহলে হয়তো ডিটেলসে জানতে পারবে, কিন্তু আপাতত তোমাদের এগুলোর বিষয়ে কোনো আইডিয়া নেই। আগে তো এগুলো আমাদের পড়ানোও হতো না, কিন্তু এখন তাও তোমাদের বইতে হালকা হালকা করে টাচ করেছে। দেখবে তোমাদের বইতে কোয়ার্ক বলে একটা সেকশন আছে, কিন্তু এতটা ডিটেলসে হয়তো নেই। তোমাদের এটা আমি গ্রুপেও পাঠিয়ে দিচ্ছি যাতে পরে পড়তে পারো। আর যদি টুকতে চাও তো টুকতে পারো, কোনো অসুবিধা নেই। নোট করতে চাইলে নোট করে নাও, বোঝাটা হচ্ছে বড় কথা। তোমাদের আমি পাঠিয়ে দিলাম। হচ্ছে? সো এবার আমরা আমাদের টপিক আবার ফিরে আসি। তাহলে কোয়ান্টাইজেশন বা কোয়ান্টাম জিনিসটা আশা করি পুরো ক্লিয়ার হয়ে গেছে, এখান থেকে আর কোনো ডাউট নেই। হেডিং দাও ইলেকট্রনের গতিশক্তি। ইলেকট্রনের গতিশক্তি, তাড়াতাড়ি করে হেডিং দাও ইলেকট্রনের গতিশক্তি। তোমাদের যখন সেই ইলেকট্রিক পোটেনশিয়ালের চ্যাপ্টার পড়ানো শুরু করেছিলাম, বলেছিলাম মনে আছে যে আধান উচ্চ বিভব থেকে মানে প্লাস থেকে মাইনাসের দিকে যায়, কিন্তু ঋণাত্মক আধানগুলো উল্টো করে,
মাইনাস থেকে প্লাস মানে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়। ওকে, ভালো কথা। সো উচ্চ বিভব থেকে যদি ভুল বললাম, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে, যেটা হচ্ছে ঋণাত্মক আধানগুলো মানে মাইনাসগুলো। তো ধরো এইটা হচ্ছে নেগেটিভ সাইড মানে নিম্ন বিভব সাইডটা, আর এটা হচ্ছে উচ্চ বিভব সাইড। এবার এখানে আছে একটা ইলেকট্রন, এখানে আছে একটা ইলেকট্রন। ইলেকট্রনটা তো এই নেগেটিভ দ্বারা বিকর্ষিত হবে এবং পজিটিভ দ্বারা আকর্ষিত হবে, মানে তোমরা যে এখানে একটা বিভব প্রভেদ প্রয়োগ করছো ইলেকট্রনের অ্যাক্রসে, তো ইলেকট্রনটা এই নেগেটিভ সাইনটা দ্বারা রিপেলড হবে আর পজিটিভ সাইনটা দ্বারা অ্যাট্রাক্টেড হবে, পজিটিভ সাইনটা দ্বারা অ্যাট্রাক্টেড হবে, তাই তো? নেগেটিভ সাইনটা রিপেল করবে আর পজিটিভ সাইনটাকে অ্যাট্রাক্ট করবে। যদি এই পোটেনশিয়াল ডিফারেন্সটা তোমরা অ্যাপ্লাই না করতে, এই বিভব প্রভেদটা যদি তোমরা অ্যাপ্লাই না করতে, তাহলে কি কোনো কারণ ছিল, তাহলে কি অন্য কোনো কারণ ছিল এই ইলেকট্রনটার এগিয়ে যাওয়ার? আই ডোন্ট থিঙ্ক সো। ইলেকট্রনটা ওখানেই পড়ে থাকতো। তোমরা বিভব প্রভেদটা দিচ্ছ, তাই জন্য ইলেকট্রনটা এগিয়ে যাচ্ছে, তার মানে ইলেকট্রনটার মধ্যে কিছু পরিমাণ গতিশক্তির সৃষ্টি হচ্ছে। তার মানে তোমরা বলতে পারো যে বিভব প্রভেদ প্রয়োগ করছি তাই ইলেকট্রনের মধ্যে গতিশক্তি আসছে, বিভব প্রভেদটা দিচ্ছি তাই ইলেকট্রনটার মধ্যে গতিশক্তি আসছে। তার মানে তোমরা বিভব প্রভেদ দিয়ে ইলেকট্রনের উপর কিছু পরিমাণ কার্য করছো। তো আমি তাহলে ওই যে ফর্মুলাটা আমাদের ছিল যে কার্য ইজ ইকুয়ালস টু আধান ইন্টু বিভব বা বিভব প্রভেদ, সেরকমভাবে এই চ্যাপ্টারে আমরা লিখতেই পারি যে শক্তি ইজ ইকুয়ালস টু আধান ইন্টু বিভব। যেখানে আধানের মান কত? আধানের মান হচ্ছে একটা ইলেকট্রন, আধানের মান হচ্ছে একটা ইলেকট্রন, আর বিভবের মানটা হচ্ছে ভি, বিভবের মানটা হচ্ছে ভি, ভি ভোল্ট, ভি ভোল্ট। এবার কতটা শক্তি দিয়েছো সেটা তোমরা, বা কতটা বিভব প্রয়োগ করেছো সেটা তোমরা জানো না। ধরে নাও এখন এখানটায় বিভব বলতে যেটা তোমরা প্রয়োগ করছো সেটা হচ্ছে 1 ভোল্ট। তাহলে একটা ইলেকট্রনের অ্যাক্রসে আমরা কত বিভব প্রভেদ প্রয়োগ করছি? 1 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করছি। তো দেখা যাক যে 1 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করার জন্য ওই ইলেকট্রনের মধ্যে কত পরিমাণ শক্তির সৃষ্টি হচ্ছে। শক্তি হচ্ছে, আধান হচ্ছে একটা ইলেকট্রন এবং বিভবের মান হচ্ছে 1 ভোল্ট। 1 ভোল্টকে ভিওএলটিও লেখা যায় বা 1 ক্যাপিটাল ভিও লেখা যায়। তার মানে ইলেকট্রনের শক্তি, ওই গতিশক্তি যেটা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে ই ইজ ইকুয়ালস টু 1 ইলেকট্রন ইন্টু 1 ভোল্ট, যেটাকে আমরা বলে থাকি 1 ইলেকট্রন ভোল্ট। এটা হচ্ছে আমাদের একটা শক্তির একক, যেটা গত দুটো চ্যাপ্টার ধরে আমরা প্রায় দিনই ইউজ করে থাকছি, 1 ইলেকট্রন ভোল্ট। তাই এটার বিষয়ে নতুন করে আর কিছু বলবো না আমি। 1 ইলেকট্রন ভোল্টের মান কত আমরা জানি, 1 ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়ালস টু হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল এবং 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 না মাইনাস 12 আর্গ। তাহলে আমাদের যদি জুল থেকে ইলেকট্রন ভোল্টে আসতে হয়, জুল থেকে যদি ইলেকট্রন ভোল্টে আসতে হয় তাহলে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 দিয়ে ভাগ করতে হবে, তাহলে ইলেকট্রন ভোল্টে চলে আসবে। আর 1 আর্গ থেকে যদি ইলেকট্রন ভোল্টে আসতে হয় তাহলে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 দিয়ে ভাগ করতে হবে। এইভাবে আমরা ইলেকট্রন ভোল্টে চলে আসতে পারবো জুল থেকে এবং আর্গ থেকে। আর কারোর যদি ইচ্ছা হয় যে সে জুল থেকে মেগা ইলেকট্রন ভোল্টে পৌঁছাবে তাহলে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 13 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে সে মেগা ইলেকট্রন ভোল্টে চলে আসবে। কারোর যদি ইচ্ছা হয় সে আর্ক থেকে মেগা ইলেকট্রন ভোল্টে পৌঁছাবে, তাহলে তাকে কি করতে হবে? তাহলে তাকে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 দিয়ে ডিভাইড করতে হবে, আই থিঙ্ক। ইয়া 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে মেগা ইলেকট্রন ভোল্টে চলে আসবে। তো এই রিলেশনগুলো লিখে ফেলি আমরা। আর নতুন তো কিছু না, এগুলো অলরেডি আমরা ব্যবহার করেছি। আজকের প্রথম গতিশক্তির আমরা কনসেপ্টটা পড়লাম। তার মানে কি দাঁড়াচ্ছে, একটি ইলেকট্রনকে 1 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করলে, একটি ইলেকট্রনের অ্যাক্রসে যদি আমরা 1 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করি, বা এটা বলতে পারি যে 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে দিয়ে একটি ইলেকট্রনকে চালনা করলে ইলেকট্রনের মধ্যে যে পরিমাণ গতিশক্তি সঞ্চার হয় তাকে 1 ইলেকট্রন ভোল্ট বলা হয়। ক্লিয়ার? 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে দিয়ে একটি ইলেকট্রনকে চালনা করলে যে পরিমাণ গতিশক্তি সঞ্চার হয় তাকে বলা হয় হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট। ক্লিয়ার কি না? লেখো, সংজ্ঞা লেখো, সংজ্ঞা লেখো। একটি ইলেকট্রন
1 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে দিয়ে যাওয়ার ফলে একটি ইলেকট্রন 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে দিয়ে যাওয়ার ফলে তার গতিশক্তি যে পরিমাণ বৃদ্ধি বা হ্রাস পায় তাকে 1 ইলেকট্রন ভোল্ট বলা হয়। দেখে নেবে কোনো ডাউট আছে কিনা। 1 ইলেকট্রন ভোল্ট বলা হয়। আছে কোনো ডাউট? তাহলে কোয়ান্টাম বোঝা গেছে। ইলেকট্রনের গতিশক্তি 1 ইলেকট্রন ভোল্ট মানে কি বোঝা গেছে। 1 ইলেকট্রন ভোল্ট গতিশক্তি মানে হচ্ছে 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে দিয়ে একটি ইলেকট্রন চালনা করলে তার মধ্যে যে পরিমাণ গতিশক্তির সৃষ্টি হয় তাকে বলে 1 ইলেকট্রন ভোল্ট। এটা তো ক্যালকুলেশন করেও বোঝা যেত, কিন্তু আমি ছবিটা একে কি বলছি, আমার সময় আমার ডাউট হতো যে স্যার ইলেকট্রনের অ্যাক্রসে বিভব প্রভেদ প্রয়োগ করলে গতিশক্তি কেন সঞ্চার হবে। কারণ বিভব প্রভেদ প্রয়োগ করলে তার একদিকে উচ্চ একদিকে নিম্ন বিভব থাকবে, ইলেকট্রন অটোমেটিক্যালি নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যেতে চাইবে। এটাই হচ্ছে ঋণাত্মক আধানগুলো ক্যারেক্টারিস্টিক্স। তাই তুমি ওকে ঠেলছো না, ইলেকট্রনকে বিভব প্রভেদ দিচ্ছ, বিভব প্রভেদটাই ইলেকট্রনটাকে চালিত করছে। তাই বিভব প্রভেদ প্রয়োগ করলে ইলেকট্রনের মধ্যে এই পরিমাণ গতিশক্তির সঞ্চার হয়। এটা না বুঝতে পারলে এই চ্যাপ্টার হবে না। ক্লিয়ার? ডান। সো ফিরে আসছি, মানে ঢুকে পড়ছি আজকের অ্যাকচুয়াল টপিকে। আর কোনো আলোচনা বাকি নেই। হেডিং দাও, আলোক তড়িৎ ক্রিয়া। তোমাদের মনে থাকবে আমি তোমাদের বলেছিলাম যে ম্যাক্সওয়েলের তড়িৎ চুম্বকীয় তত্ত্ব বলে একটা তত্ত্ব আছে, এবং সেই তত্ত্বের সবচেয়ে বড় যেটা মানে ব্যাকড্রপ ছিল সেটা হলো দুটো এফেক্টকে ওরা এক্সপ্লেন করতে পারেনি। একটা এফেক্ট হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া, আরেকটা হচ্ছে কৃষ্ণ বস্তুর বিকিরণ মানে ব্ল্যাক বডি রেডিয়েশন। ফটো ইলেকট্রিক এফেক্ট এবং ব্ল্যাক বডি রেডিয়েশন, এই দুটোকে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব এক্সপ্লেন করতে পারেনি। পরে প্ল্যাঙ্কের তত্ত্বের সাহায্যে আমরা এটাকে করতে পেরেছিলাম। তো এই চ্যাপ্টারটা বুঝতেই পারছো পুরোটাই প্ল্যাঙ্কের কনসেপ্টের উপরই দাঁড়িয়ে হচ্ছে। এইচ নিউ চলছে তখন থেকে, প্ল্যাঙ্কের ধ্রুবক নিয়ে কাজ চলছে। তো এই চ্যাপ্টারটা পুরোপুরি প্ল্যাঙ্কের কনসেপ্টের উপর ডিপেন্ড করেই আইনস্টাইন এই সমীকরণগুলো বানিয়েছে। ঠিক আছে? তাই মনে রাখবে প্ল্যাঙ্কের কনসেপ্টটাকে কাজে লাগিয়ে, এটাও তোমাদেরকে বলেছিলাম যে প্ল্যাঙ্কও কিন্তু পুরোপুরি করে উঠতে পারেনি, প্ল্যাঙ্কের ইনফরমেশনটাকে নিয়ে আইনস্টাইন করে দেখিয়েছে। ঠিক আছে? তো হেডিং দাও, আলোক তড়িৎ ক্রিয়া, ইংলিশে বলে ফটো ইলেকট্রিক এফেক্ট। আলোক তড়িৎ ক্রিয়া, ইংলিশে বলে ফটো ইলেকট্রিক এফেক্ট। নেক্সট উইক অনওয়ার্ডস অফলাইন। আর কারুর যদি কোনো রকম শরীর খারাপ হয়, সে কিন্তু শরীর খারাপ নিয়ে পড়তে আসবে না। যতই কম জ্বর হোক না কেন, জ্বর হওয়া মানেই সে পড়তে আসবে না। আগে শিওর হবে যে নর্মাল জ্বর, তবে আসবে। শরীর খারাপ নিয়ে কিন্তু কেউ পড়তে আসবে না, বলে রাখলাম। আলোক তড়িৎ ক্রিয়া একটু বুঝিনি জিনিসটা যে কি হচ্ছে। একটা মেটালিক সারফেস রয়েছে, একটা সারফেস রয়েছে, শুধু যে মেটাল হতেই হবে তার কোনো মানে নেই, কিন্তু মেটালিক সারফেস থেকে ইলেকট্রন বেরোনোর প্রবণতা বেশি হয়। ঠিক আছে? এই মেটালিক সারফেসে প্রচুর ইলেকট্রন রয়েছে, এটা তোমরা এগ্রি করছো? প্রচুর ইলেকট্রন রয়েছে। যে কোনো ধাতব পরমাণুতেই তো ইলেকট্রন থাকে, সব পরমাণুতেই ইলেকট্রন থাকে, কিন্তু ধাতুগুলোর যেটা হয় সেটা হচ্ছে ইলেকট্রো পজিটিভ, যেটা মানে তড়িৎ ধনাত্মক ধর্ম খুব বেশি হয়, ইলেকট্রন ছেড়ে দেওয়ার টেন্ডেন্সি বেশি থাকে। তো ধরো এই মেটাল সারফেসটার উপর বাইরে থেকে এসে আলোকরশ্মি পড়লো, এরকমভাবে একবর্ণী আলো মানে কি? সে আলোর একটাই পার্টিকুলার কালার, হ্যাঁ, মনোক্রোম্যাটিক লাইট যেটাকে বলা হয়, একবর্ণী আলো। সো নাও আই এম আস্কিং ইট টু ইউ, আলো এসে পড়া মানে ছোট ছোট কি এসে পড়া? ফোটন। তাহলে
ওই যে ফোটন কণাগুলো এসে ইলেকট্রনের উপর পড়ছে, দাদা ফোটন কণা কোথায় পড়ছে? আলোক রশ্মি এসে পড়ছে। আরে আলোক রশ্মি মানেই তো, লিখে দিই, আলোক রশ্মি মানেই তো ফোটন কণা। তাহলে ফোটন কণার মধ্যে যে পরিমাণ শক্তি থাকবে, যেহেতু ওটা ইলেকট্রনটাকে গিয়ে ধাক্কা মারছে, তোমাদের কি মনে হয় না যে ওই পরিমাণ শক্তি ইলেকট্রনের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে? হ্যাঁ যাবে। ইলেকট্রন যদি এক্সাইটেড হয়ে যায়, তাহলে কি তোমাদের মনে হয় না যে ওরা ওই মেটাল সারফেসটাকে ছেড়ে বেরিয়ে আসতে পারে? হ্যাঁ দাদা, বেরিয়ে আসতে পারে। যে ইলেকট্রনগুলোর মধ্যে শক্তি পড়লো সেই ইলেকট্রনগুলো এইভাবে বাইরে এমিট করে যাবে। কিছু পরিমাণ গতিশক্তির সৃষ্টি হবে ইলেকট্রনগুলোর মধ্যে এবং ইলেকট্রনগুলো বাইরে বেরিয়ে যাবে। ইলেকট্রনগুলো বাইরে বেরিয়ে যাবে, এই মেটাল সারফেসটাকে ছেড়ে বাইরে বেরিয়ে যাবে। তো এই যে বাইরে থেকে আলোক রশ্মি মানে ফোটন কণার সমন্বয়, ফোটন কণা এসে পড়ে ফোটন শক্তি ইলেকট্রনের মধ্যে সঞ্চারিত হচ্ছে, সেই পরিমাণ শক্তি ইলেকট্রনটা গতিশক্তিতে পরিণত করে মেটাল সারফেস ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এই ক্রিয়াটাকে বলা হয় হলো আলোক তড়িৎ ক্রিয়া। এবং এই যে এমিশনটা হচ্ছে বা এই যে নিঃসরণটা হচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে আলোক তড়িৎ নিঃসরণ। কার নিঃসরণ? ইলেকট্রনের নিঃসরণ হচ্ছে ধাতব বা যে কোনো অধাতব বস্তু থেকে। আলোক রশ্মি জলের মতো ক্লিয়ার কিনা আগে আরেকবার শুনে নাও। আলোক রশ্মি এসে পড়ছে, দাদা আলোক রশ্মি মানে অনেকগুলো ফোটন কণা। কটা মিনিমাম ফোটন পড়তে পারে? দাদা একটা ফোটন পড়তে পারে, বা দুটো ফোটন পড়তে পারে, বা তিনটে ফোটন পড়তে পারে, ভার্মে যাক, আমি ধরে নিচ্ছি একটাই ফোটন পড়ছে। তো একটা ফোটনের তো কিছু পরিমাণ শক্তি আছে, সেই শক্তিটা ইলেকট্রনের মধ্যে ট্রান্সফার হয়ে গেলে ইলেকট্রনটা এক্সাইটেড হয়ে যাবে না, উত্তেজিত হয়ে যাবে না, উদ্দীপিত হয়ে যাবে। উদ্দীপিত হয়ে গিয়ে মেটাল সারফেস ছেড়ে নাচতে নাচতে বেরিয়ে যাবে। এই যে নিঃসৃত হচ্ছে মেটাল সারফেস ছেড়ে ইলেকট্রনের, এই নিঃসরণটাকেই বলা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া। কেন তড়িৎ ক্রিয়া কেন বলা হচ্ছে? ইলেকট্রন যখন কোনো জায়গা থেকে কোনো দিকে মুভ করে, একটা প্লাস মাইনাস পোলারিটি তৈরি হয়, তোমরা জানো। তাই ইলেকট্রন মুভ করা মানেই তার মধ্যে আমরা তড়িৎ শক্তি পাচ্ছি। এবং আরেকটা কথা হচ্ছে, আলোক কেন বলা হচ্ছে? আলোক রশ্মি যদি না এসে পড়তো তাহলে ইলেকট্রনগুলো বেরোতো না। তার মানে এখানে আলোর জন্য তড়িৎ ক্রিয়া তোমরা পাচ্ছ, তাই এটাকে বলা হয় আলোক তড়িৎ ক্রিয়া। বলো সবার ক্লিয়ার কিনা জিনিসটা? প্রত্যেকে প্রত্যেকে স্যার তাহলে তো সূর্যালোকেও তো সব মেটাল থেকে ইলেকট্রন ইয়েস বেরিয়ে হয় যাবে। প্রিন্স, হয় তো, কেন হবে না? কিন্তু কখন হবে কখন হবে না তারও একটা ব্যাপার তুমি জানতে পারবে। তুমি যদি এটা ভেবে নাও যে স্যার মেটাল থেকে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, যা আসার পুরো মেটাল শেষ হয়ে যাবে, না, এরকমও নয়। কারণ একটা মেটালের মধ্যে লক্ষ লক্ষ ইলেকট্রন থাকে। তাই একটা দুটো যদি বেরিয়েও যায় তোমার বক্তব্য অনুযায়ী, তোমাকে সত্যি মনে হয় খুব একটা ফারাক পড়বে না। যদি তোমাকে দেখাবো যে কখন ইলেকট্রন মানে কখন ইলেকট্রন নিঃসরণটা হবে আর কখন হবে না, তারও কারণ আছে। সো হেডিং দাও আলোক তড়িৎ নিঃসরণ, আমরা সংজ্ঞা লিখবো। আলোক তড়িৎ নিঃসরণ সংজ্ঞা লিখবো আমরা এবারে। সংজ্ঞা তোমাদের বইতে যদি ওরা লিখে দিয়েছে যে কোনো ধাতব পৃষ্ঠে, কিন্তু এটা যে শুধুমাত্র ধাতব পৃষ্ঠেই হতে হবে এরকম কোনো মানে নেই, এটা অধাতব পৃষ্ঠের ক্ষেত্রেও প্রযোজ্য। কিন্তু যেটা বললাম যে ধাতুর আয়নাইজেশন এনার্জি তোমাদের আগের চ্যাপ্টারে পড়ানো হয়েছে, ইলেকট্রনকে বার করতে গেলে যে পরিমাণ শক্তি লাগে, আয়নাইজেশন এনার্জি মানে কোনো একটা ইলেকট্রনকে বার করতে যে পরিমাণ শক্তি, সেটা ধাতুর ক্ষেত্রে অনেক কম হয়। কারণ ধাতু তড়িৎ ধনাত্মকতা অনেক বেশি, ধাতু ইলেকট্রন ছেড়ে দিতে চায়। সোডিয়াম 2,8,1 একটা ছেড়ে দিলেও স্টেবল হয়ে যাবে। তাই ধাতুগুলোর ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রবণতা অত্যন্ত বেশি। তাই ধাতব পৃষ্ঠে এই আলোক তড়িৎ ক্রিয়া বেটার হয়। ধাতব পৃষ্ঠে এই আলোক তড়িৎ ক্রিয়া বেটার হয়। আমাকে আগের দিন রিশা জিজ্ঞেস করছিল, দাদা ফটোসেন্সিটিভ এলিমেন্ট মানে কি? তোমাদের কেমিস্ট্রির বইতে ইনঅর্গানিক একটা কোশ্চেন আছে, দেখবে ফটোসেন্সিটিভ এলিমেন্ট, এটা ব্লক করে লেখা রয়েছে। ফটোসেন্সিটিভ এলিমেন্ট মানে হচ্ছে যে সমস্ত মৌলের গায়ে, যে মৌল দ্বারা যে সাবস্টেন্সগুলো তৈরি হচ্ছে, যেই সমস্ত মৌলের গায়ে আলোক রশ্মি এসে পড়লে বা যে কোনো রকম তরঙ্গ এসে পড়লে, ফোটন কণার জন্য যখন একটা রশ্মি, এই ফোটন কণার জন্য যখন একটা ইলেকট্রন ওখান থেকে বেরিয়ে যায়, একটা বা তার বেশি ইলেকট্রন হতে পারে, এই যে নিঃসরণ হয়, এটাকে বলা হয় হচ্ছে আলোক তড়িৎ নিঃসরণ। এবং যার যার ক্ষেত্রে এটা হয়, যার যার ক্ষেত্রে এটা হয়, সেগুলোকে বলা হয় হচ্ছে ফটোসেন্সিটিভ এলিমেন্ট। যে সমস্ত এলিমেন্টের মৌলের ক্ষেত্রে এগুলো হয়, সেগুলোকে বলা হচ্ছে ফটোসেন্সিটিভ এলিমেন্ট। ডেফিনেশন লেখো। কোনো ধাতব পৃষ্ঠে, কোনো ধাতব পৃষ্ঠে উপযুক্ত তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেললে, উপযুক্ত তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেললে
তার থেকে ইলেকট্রন বেরিয়ে আসে, তার থেকে ইলেকট্রন বেরিয়ে আসে। ইলেকট্রন বেরিয়ে আসে। এই ঘটনাকে এই ঘটনাকে এই ঘটনাকে আলোক তড়িৎ ক্রিয়া বা আলোক তড়িৎ নিঃসরণ বলা হয়। আলোক তড়িৎ ক্রিয়া বা আলোক তড়িৎ নিঃসরণ বলা হয়। তাহলে কি বললাম, কোনো ধাতব পৃষ্ঠে উপযুক্ত তরঙ্গদৈর্ঘ্যের আলো ফেললে তার থেকে এই উপযুক্ত তরঙ্গদৈর্ঘ্যের আন্ডারলাইন, উপযুক্ত তরঙ্গদৈর্ঘ্যের আন্ডারলাইন, উপযুক্ত তরঙ্গদৈর্ঘ্যের আলো ফেললে তার থেকে ইলেকট্রন বেরিয়ে আসে। এই ঘটনাকে আলোক তড়িৎ ক্রিয়া বা আলোক তড়িৎ নিঃসরণ বলা হয়। ছবিটা এঁকে নিয়েছো সবাই? ছবিটা এঁকে নাও। আর এই যে ইলেকট্রনগুলো যেগুলো বেরোয় না, সেগুলো যেন কোনো আবদ্ধ ইলেকট্রন না হয়, ওগুলোকে মুক্ত ইলেকট্রন হতে হবে। তো যে ইলেকট্রনগুলো নিঃসৃত হতে পারে ওই ইলেকট্রনগুলোকে ফোটো ইলেকট্রন বলা হয়। তাই নিচে স্টার দিয়ে লিখে রাখো, আলোক তড়িৎ ক্রিয়ায় নিঃসৃত ইলেকট্রনগুলিকে আলোক তড়িৎ ক্রিয়ায় নিঃসৃত ইলেকট্রনগুলিকে নিঃসৃত ইলেকট্রনগুলিকে নিঃসৃত ইলেকট্রনগুলিকে আলোক আলোক ইলেকট্রন আলোক ইলেকট্রন বা ফোটো ইলেকট্রন বলা হয়। আলোক ইলেকট্রন বা ফোটো ইলেকট্রন বলা হয়। ফোটো ইলেকট্রন বলা হয়। ক্লিয়ার? আচ্ছা, একটা কথা বুঝবে এবারে, যেটা প্রিন্স বলছিল খুব ভালো, যে তাহলে তো স্যার সূর্যালোকের রশ্মির জন্য সবসময় আলোক তড়িৎ ক্রিয়া হবে। এখন কথা হলো যে তোমাদের কি মনে হয় না যে যে কোনো রকম ফোটন এসে পড়লেই এই ইলেকট্রন বেরিয়ে যাবে না, তার জন্য কিছু একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ এনার্জি লাগবে? ন্যূনতম নিশ্চয়ই কিছু একটা শক্তি আছে, যতটা শক্তি পেলে তবেই ওটা বেরোতে পারবে। স্যার যে সমস্ত মানে যন্ত্রগুলো সোলার ডিভাইসে চলে সে একটু উত্তেজিত হয় সেই যন্ত্রটা কাজ করে। কথাটা কেটে গেল সঞ্চারী। যে সমস্ত যন্ত্রগুলো সোলার প্যানেল দিয়ে চলে সেগুলো হ্যাঁ, মানে সেখানেও তো ওই সূর্যালোক এসে পড়লে ইলেকট্রন উত্তেজিত হয়ে তারপরে মানে যন্ত্রটা কাজ করে। সোলার প্যানেলের গল্পটা তোমাকে আমি বলবো। সোলার প্যানেলটা ওখানে কি দিয়ে কিভাবে কাজটা করে ওটাও আছে, অ্যাকচুয়ালি হয়তো সিলেবাসে এখানে আর নেই, পড়াবো ওটা আমি। কেন আলোক রশ্মিটা ওখানে কাজে লাগছে, ওই আলোক রশ্মিটা দিয়ে কি করা হচ্ছে বোঝাবো। ওটা ফোটো ইলেকট্রিক এফেক্ট অ্যাকচুয়ালি নয়, করাবো। বাট হ্যাঁ, স্যার ইনফ্রারেড রিসিভার, কি হয়েছে? ইনফ্রারেড রিসিভার ওগুলোও তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনফ্রারেড আলো কিন্তু কিন্তু তখন হয়। প্রিন্স এখানে কিন্তু ইনফ্রারেড হবে না। এখানে এখানে দুটোই নিতে পারবে তুমি, আল্ট্রাভায়োলেট নিতে পারবে বা ভিজিবল রিজন নিতে পারবে। মানে আল্ট্রাভায়োলেট হচ্ছে আগের দিন করাচ্ছিলাম না লিম্যান সিরিজ, ওইটা হবে, আর বামার সিরিজ হবে। এটাই কিন্তু ইনফ্রারেডটা তোমার নিতে পারবে না। হ্যাঁ, দ্যাট ইজ অলসো অ্যানাদার সিস্টেম, বাট এখানে ওটা হবে না। তুমি ইনফ্রারেড কোনো ওয়েভলেন্থ এখানে অ্যাকসেপ্ট করতে পারবে না। এই ফোটো ইলেকট্রিক এফেক্ট যেটা তোমরা নর্মালি করবে, দ্যাট ইজ অলওয়েজ আপ টু ভিজিবল অ্যান্ড আল্ট্রাভায়োলেট রিজিয়ন, তার বেশি যেন না হয়ে যায়, এটা মনে রাখতে হবে। এনিওয়েজ, তো যেটা বলছিলাম যে ইলেকট্রন তো আর চাইলেই নিশ্চয়ই বার করে দেওয়া যাবে না। ইলেকট্রনটা বার করার জন্য একটা নিশ্চয়ই ন্যূনতম পরিমাণ শক্তি লাগবে, যতটা শক্তি দিলে তবে ইলেকট্রনটা বেরোবে।
হয়তো ফোটন এসে পড়লো কিন্তু তাও হয়তো বেরোলো না। একটা মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি লাগবে যেটা পেলে তবে ইলেকট্রনটা বেরোবে। ওই মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জিটাকে বলা হয় হচ্ছে কার্য অপেক্ষক। মানে কি, ইংলিশে বলা হয় ওয়ার্ক ফাংশন। অপেক্ষক মানে ফাংশন, কার্য মানে ওয়ার্ক। এই ফটোইলেকট্রিক এফেক্টটা হতে গেলে একটা ইলেকট্রনের যে পরিমাণ শক্তি প্রয়োজন হবে মিনিমামলি একটা ইলেকট্রনের, হ্যাঁ, সেই শক্তিটাকে বলা হয় ওই ইলেকট্রনটার সাপেক্ষে কার্য অপেক্ষক। তার কম পরিমাণ শক্তি যদি তোমরা ফেলো তাহলে কিন্তু আলোক তড়িৎ নিঃসরণ হবে না। ক্লিয়ার জিনিসটা? লিখে রাখো কার্য অপেক্ষকের ডেফিনেশন। কার্য অপেক্ষকের ডেফিনেশন লেখো। একটি ইলেকট্রন একটি ইলেকট্রন একটি ইলেকট্রন যে ন্যূনতম শক্তি অর্জন করলে যে ন্যূনতম শক্তি অর্জন করলে ন্যূনতম শক্তি অর্জন করলে ধাতুপৃষ্ঠ অতিক্রম করে ধাতুপৃষ্ঠ অতিক্রম করে বাইরে বেরিয়ে আসতে পারে বাইরে বেরিয়ে আসতে পারে তাকে ওই ধাতুর তাকে ওই ধাতুর তাকে ওই ধাতুর কার্য অপেক্ষক বলা হয়। তাকে ওই ধাতুর কার্য অপেক্ষক বলা হয়। একে নিচে লিখে রাখো, একে W0 দ্বারা প্রকাশ করা হয়। W0 দ্বারা প্রকাশ করা হয়। W নিচে 0। এবার আমি তোমাদেরকে 2 মিনিট টাইম দিচ্ছি বা 1 মিনিট টাইম দিচ্ছি, তোমরা আমাকে বলতে পারো যে এত অবধি তোমাদের কোনো ডাউট আছে কিনা বা কোনো জিজ্ঞাসা আছে কিনা। কারণ এবার আমি একটা সার্কিট আর একটা গ্রাফের দিকে এগোবো। জিজ্ঞেস করে নাও কোনো ডাউট আছে কিনা। বিকজ ফটো ইলেকট্রিক এফেক্ট কনসেপ্টটা আমার মনে হয় খুব ইজি। ধাতব প্লেটে পড়ছে, সেখান থেকে ইলেকট্রন নিঃসরণ হচ্ছে। আর সত্যি বলতে এই কনসেপ্টটা তোমাদের 11-এ ছিল পরমাণুর গঠনে। কোশ্চেন দেয় না আই গেস এখান থেকে, বাট থাকে এটা। ডাউট নেই তো? ওকে, তাহলে এবার আমি তোমাদেরকে একটা সার্কিট আঁকাবো, সেই সার্কিটের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। মুছে দিলাম, প্রত্যেকে উত্তর দেবে। এইটুকু কনসেপ্ট তোমাদের সবার আছে। এই একটা সার্কিট, ব্যাটারি, এখানে একটা রিওস্ট্যাট। প্রিন্স, রিওস্ট্যাট জিনিসটা কি গো? রিওস্ট্যাট জানো? ভ্যারিয়েবল রেজিস্টার হয় না, ভ্যারিয়েবল হ্যাঁ স্যার। যেগুলোর মান চেঞ্জ করা যায়, তো ওরকম রিওস্ট্যাট হচ্ছে। পোটেনশিওমিটার। হ্যাঁ, কি 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 পোটেনশিওমিটার। অ্যাকচুয়ালি রিওস্ট্যাটকে পোটেনশিওমিটার হিসেবে ইউজ করা হয়, ঠিক আছে, কিন্তু রিওস্ট্যাট হচ্ছে বেসিক্যালি একটা ভ্যারিয়েবল রোধ, আর কিছু না। মানে পরিবর্তনশীল রোধ যার মানটা পরিবর্তন করা যাচ্ছে, এটা হচ্ছে রিওস্ট্যাট। আর এখানে একটা ব্যাটারি লাগানো আছে যার বিভব হচ্ছে ভি,
এখানে একটা পাথ, এখানে একটা পাথ, ওই যেরকমভাবে ক্যাপাসিটরে আঁকাতাম ওরকমভাবে। তো সহজ প্রশ্ন, তোমরা আমাকে উত্তর দাও। আচ্ছা, বেসিক জিনিসগুলোকে একটু হয়ে যাক। এটা ব্যাটারি, তো ব্যাটারির এই টার্মিনালটা যেটা নেগেটিভ হয়, ব্যাটারির নেগেটিভ টার্মিনাল ওটাকে আমরা কি বলি? অ্যানোড। ব্যাটারির নেগেটিভ টার্মিনালকে বলা হচ্ছে অ্যানোড, তো আমি এ লিখলাম। আর ব্যাটারির পজিটিভ টার্মিনালকে আমরা কি লিখি? ক্যাথোড, তাই সি লিখলাম। আচ্ছা, তাহলে এই পাথটা বা এই যে এই পাথটা যেটা এই ক্যাথোডের সঙ্গে যুক্ত রয়েছে, সবাই চ্যাটে রেসপন্স করবে, ওটাকে আমরা কি লিখবো? ক্যাথোডের সঙ্গে যুক্ত পাথকে আমরা কি বলবো? তাড়াতাড়ি রেসপন্স করো। ইয়েস, ক্যাথোডের সঙ্গে যুক্ত পাথটা হয়ে যাবে অ্যানোড, আর অ্যানোডের সঙ্গে যুক্ত পাথটা হয়ে যাবে ক্যাথোড। প্রশ্ন হলো যে এই সার্কিটে কি কারেন্ট ফ্লো করবে? বৈশালী, কেন করবে না একটু আনমিউট করে বলে দাও তো কারণটা। এটা তো ওপেন সার্কিট। এটা ওপেন সার্কিট, ভেরি গুড, এটা ওপেন সার্কিট রয়েছে। ইয়া, ওপেন সার্কিট। ভালো কথা, ওপেন সার্কিট। আচ্ছা, কোনোভাবে যদি আমরা এদিক থেকে এদিকে ইলেকট্রন ঘোরাতে পারি, এদিক থেকে এদিকে ইলেকট্রন ঘোরাতে পারি, তাহলেই কারেন্ট ফ্লো করবে। হ্যাঁ, কিন্তু ইলেকট্রন ফ্লো করবে কি করে? আচ্ছা দাদা, তুমি কারেন্ট না বলে ইলেকট্রন কেন বলছো? কারেন্ট না বলে তুমি ইলেকট্রন কেন বলছো? তার কারণ হলো ইলেকট্রনের ফ্লো হলেই তার উল্টো দিকে কারেন্টের ফ্লো অটোমেটিক্যালি হয়ে যায়, ওটা আমাদের জোর করে করাতে হয় না, তাই না? ইলেকট্রনের ফ্লো হলে অটোমেটিক্যালি কারেন্টের ফ্লো হয়ে যায়। ভালো কথা। সমস্যা হচ্ছে এদের মধ্যে কোনো কানেকশন নেই, তাই ইলেকট্রন এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারছে না। যদি আমি এই ক্যাথোডের ধাতব পাতটাতে বাইরে থেকে একবর্ণী আলো ফেলতে পারি, একবর্ণী আলো, একবর্ণী আলো যদি এই ক্যাথোডের পাতটাতে আমরা ফেলতে পারি, তাহলে কি তোমাদের মনে হয় না যে ইলেকট্রনগুলো এখান থেকে আস্তে আস্তে এদিকটা যেতে আরম্ভ করবে? কেন কেন কেন? আরে আলোক তড়িৎ ক্রিয়া, ফটো ইলেকট্রিক এমিশন। ক্যাথোডের ইলেকট্রনগুলো ফোটনের শক্তি অ্যাকসেপ্ট করলো, উদ্দীপিত হলো, ক্যাথোড প্লেট ছেড়ে বেরিয়ে গেল। এবার তোমরা ভাবো, এই যে, তো স্যার বেরিয়ে তো এদিক ওদিকও যেতে পারে, এখানেই কেন যাচ্ছে? কারণ এই যে পাথটা রয়েছে এটা তো পজিটিভের সঙ্গে কানেক্টেড, তাহলে এটা পজিটিভ টার্মিনাল না? আর ইলেকট্রন যেটা বেরোচ্ছিল তো নেগেটিভ, তো ইলেকট্রনকে এই পজিটিভ টার্মিনালটা টেনে নেবে কিনা? হ্যাঁ, টেনে নেবে। তো ইলেকট্রনগুলো এই পাতের মধ্যে চলে যাবে। তাহলে এই প্লেট থেকে এই প্লেটেই যে ইলেকট্রন ট্রান্সফার হয়ে গেল, তাহলে উল্টো দিকে কারেন্ট ঘুরবে। ইলেকট্রন চলে আসা মানে তো কারেন্ট চলে যাবে। অ্যাকচুয়ালি তো সার্কিটে কিন্তু কারেন্ট বলে কিছু হয় না, ইলেকট্রন চলে যাচ্ছে তাই উল্টো দিকে কারেন্ট যায় বলে আমরা কনসিডার করি। ইলেকট্রন যেখান থেকে যায় ওখানটায় পজিটিভ অটোমেটিক্যালি তৈরি হতে থাকে, তাই জন্য আমরা বেসিক্যালি বলি যে কারেন্ট আসছে। বাট কারেন্ট বলে কিছু আসে না, আসে যেটা সেটা হচ্ছে ইলেকট্রন, মানে ট্রান্সফার যেটা হয় সেটা ইলেকট্রনের। বোঝা গেল? বেশ ভালো। তো তাহলে সেক্ষেত্রে আমি জায়গাটা একটু গোল করে দিচ্ছি এরমভাবে, এই জায়গাটায় ফটো ইলেকট্রিক এমিশন হচ্ছে বা ফটো ইলেকট্রিক এফেক্ট হচ্ছে। দিস ইজ ফটো ইলেকট্রিক এফেক্ট, ফটো ইলেকট্রিক এফেক্ট এটুকুর মধ্যে। তোমার প্রশ্ন হলো যে এই একবর্ণী আলো যদি না ফেলতাম তাহলে কি ইলেকট্রনগুলোর এখান থেকে ওখানে যাওয়ার কোনো কারণ থাকতো না? তার মানে একবর্ণী আলোটা ফেলাটা খুব দরকার। আর এই সার্কিটে ইলেকট্রনের ফ্লোটা যেই তোমরা পেলে এদিকে, অটোমেটিক্যালি এদিকটা একটা কারেন্টের ফ্লো তোমরা পেয়ে যাচ্ছ উল্টো দিকে। তো দাদা, এই যে কারেন্টের ফ্লোটা আমরা পেলাম, কার জন্য পেলাম? কারণ একবর্ণী আলো ফেলা হয়েছে, ফটো ইলেকট্রিক এফেক্ট হয়েছে, তাই তোমরা কারেন্ট পেয়েছো। তাই এই যে উৎপন্ন কারেন্টটা, এই কারেন্টটাকে আমরা বলবো হচ্ছে ফটো কারেন্ট বা ফটো ইলেকট্রিক কারেন্ট। লিখে রাখো তো, এই সার্কিটটা আঁকো আগে। আর এই সার্কিটটা কেউ বুঝতে পেরেছো? মানে কারো অসুবিধা আছে কিনা বলো, কারো অসুবিধা থাকলে বলবে।
স্যার একবর্ণী কেন? একবর্ণী মানে হচ্ছে তুমি সবসময় একটাই কালারের লাইট ফেলছো, আদারওয়াইজ তোমার ফ্রিকোয়েন্সিটা ভ্যারি করে যাবে, ফ্রিকোয়েন্সি বা ওয়েভ লেন্থ, তখন তোমার স্টাডি করতে মুশকিল হবে। তাই জন্য তুমি যদি পার্টিকুলারলি লাল কালারেরই ফেলো বা পার্টিকুলারলি নীল কালারেরই ফেলো, তাহলে তোমার ডিউরিং দ্য প্রসেস কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হবে না, তোমার স্টাডি করতে সুবিধা হবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। সবাই সার্কিটটা আঁকো তাড়াতাড়ি করে। আচ্ছা, হয়ে গেছে, বেশ। লিখে রাখো একটা কথা স্টার দিয়ে। উপযুক্ত ব্যবস্থার সাহায্যে ফটো ইলেকট্রনগুলির উপযুক্ত ব্যবস্থার সাহায্যে ফটো ইলেকট্রনগুলির ইলেকট্রনগুলির একমুখী একমুখী স্রোত, ওই যে নদীর স্রোত হয় না, স্রোত, একমুখী স্রোত একমুখী স্রোত তৈরি করা যায়, তৈরি করা যায়। এর ফলে উৎপন্ন এর ফলে উৎপন্ন এর ফলে উৎপন্ন তড়িৎ প্রবাহকে আলোক তড়িৎ প্রবাহ বলা হয়। আলোক তড়িৎ প্রবাহ বলা হয়। আলোক তড়িৎ প্রবাহ বলা হয়। ক্লিয়ার? সার্কিট আঁকা হয়ে গেছে। তাহলে এই যে কারেন্টটা আমরা পাচ্ছি, আচ্ছা এই একমুখী স্রোতটা কেন বলা হচ্ছে কেউ বলতে পারবে? আরে বাবা, আমরা কালারটা যে মানে লাইটটা যে প্লেটটাতে ফেলবো সেখান থেকে তো নিশ্চয়ই ফটো ইলেকট্রিক এমিশনটা হবে, উল্টো দিক থেকে তো হবে না। তাই এটা একমুখী স্রোতই তো হবে, যে কোনো একদিকেই তো ফোটন বলছি, ইলেকট্রনটা ফ্লো করবে। ফোটো ইলেকট্রন যেগুলোকে বলা হয়, ফোটো ইলেকট্রন কেন? কারণ ইলেকট্রনের ফোটন শক্তির জন্য এখানে ইলেকট্রনটার এলিমিনেশনটা হয়েছে, সেই জন্য। ক্লিয়ার তো? এবার হেডিং দাও, ভিআই লেখচিত্র। ভিআই মানে ভোল্ট কারেন্ট, ভিআই লেখচিত্র। যে কোনো সার্কিটের ক্ষেত্রে ভিআই ক্যারেক্টারিস্টিক্সটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে, ভিআই ক্যারেক্টারিস্টিক্স। এক্স তো বেসিক্যালি যদি এখানটায় আমরা বিভবটা না দিতাম তাহলে তো ইলেকট্রনটা ঘোরার কোনো কারণ থাকতো না। বিভবটা যদি আমরা না অ্যাপ্লাই করতাম তাহলে তো এটা হতো না, তো আমরা বিভবটা অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, এটা বিভব অ্যাপ্লাই করেছি, সেই বিভবটা হচ্ছে এই ব্যাটারিটা, এবং সেই বিভবের জন্য আমরা কারেন্টের ফ্লোটা পাচ্ছি। যদিও হ্যাঁ, ফটো ইলেকট্রিক এমিশনটাই এখানে বেশি জরুরি, বাট বিভবটাও দরকার। তো এদিকটা আমি লিখেছি হচ্ছে বিভব লিখতে পারো, বা বিভবে লিখি, বিভব লিখলাম, বিভব। আর এদিকটায় আই বলতে কে রয়েছে, এখানে হচ্ছে আলোক তড়িৎ প্রবাহ, কিন্তু এটা হ্যাঁ লিখে রেখো, এটা হচ্ছে ফটো ইলেকট্রিক কারেন্ট বা আলোক তড়িৎ প্রবাহ। আলোক তড়িৎ প্রবাহ। গ্রাফটা আমি আগে এঁকে নিই, তারপরে তোমরা দেখে নিয়ে এঁকো, কারণ আঁকতে আঁকতে যদি দেখো তাহলে বুঝতে পারবে না অনেক জিনিস। এই গ্রাফের গল্পটা খুব ছোট, কিন্তু মনে রাখতে পারে না লোকজন, আগে দেখে নাও তারপরে আঁকবে। সবার আগে তোমাদেরকে বলি,
যে আচ্ছা, যখন আমি তোমাদের ওই মেটাল সারফেস থেকে ইলেকট্রন বার করাটা দেখাচ্ছিলাম, তখন কি আমি তোমাদের একবারও কোনো ব্যাটারি বিভব টিভব কিছু বলেছি? না, আমি বলেছি সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি লাগে, যেটা না হলে ইলেকট্রন একটা ধাতব পাত থেকে বেরোতে পারে না। তো ওই ধাতব পাতে যখন ফোটন শক্তি এসে পড়ছে, তখন ইলেকট্রনগুলো এমিট করতে পারে বা নিঃসৃত হতে পারে। তো এই ইলেকট্রনের এমিশনের জন্য একবর্ণী আলোর এসে পড়াটা ভীষণভাবে জরুরি। ঠিক আছে, বিভবের কথা কিন্তু আমি তোমাদের একবারও তখনও বলিনি। তার মানে তোমরা কি বুঝতে পারছো, যে যদি বিভবটা সার্কিটে নাও থাকে, বিভবের মান মানে ব্যাটারির ভোল্টেজ যদি 0 হয়ে যায়, তা সত্ত্বেও কিন্তু কিছু পরিমাণ ফটো ইলেকট্রিক এমিশন তখনও হবে। দাদা, ইলেকট্রন হয় বেরোবে, কিন্তু যাবে কোথায়? কেন যাবে? ওর সামনে যে ধাতব পাত থাকবে ওখানটায় চলে যাবে। তাই ইলেকট্রন যদি এখান থেকে এদিকে যেতে পারে অন্তত, তাহলে কিছু অ্যামাউন্ট অফ কারেন্ট তো তোমরা পাবে। তাই যদি এটা ভেবে নাও যে 0 ভোল্টে দাদা কোনো কারেন্ট পাবো না, সেটা কিন্তু ভুল। কারণ কিছু পরিমাণ কারেন্ট ওখানটায় থাকবে, এতটা হলেও থাকবে, কিছুটা হলেও থাকবে কারেন্ট। তাই দেখো 0 ভোল্টেও কিন্তু কারেন্টের আমরা একটা মান পাচ্ছি। কিন্তু হ্যাঁ, এবার সামহাও এটা তো সত্যিই কথা যে যত আমরা কারেন্ট বাড়াবো, আমরা যত কারেন্ট মানে ভোল্টেজ যত বাড়াবো, বিভবটা যত বাড়াবো, ব্যাটারির পোটেনশিয়াল যত বাড়াবো, তত কিন্তু কারেন্টের মানটা আস্তে আস্তে বাড়তে থাকবে। বিভব যত বাড়াবো, কারেন্টের মানটা তত আস্তে আস্তে বাড়তে থাকবে। ক্লিয়ার? বেশ। তো সেক্ষেত্রে আমরা বিভব বাড়াচ্ছি, কারেন্ট বাড়ছে, বিভব বাড়াচ্ছি, কারেন্ট বাড়ছে, বিভব বাড়াচ্ছি, কারেন্ট বাড়ছে। কিন্তু একটা মেটালিক সারফেসে কতই বা ইলেকট্রন থাকবে? মানে ইলেকট্রন থাকতে পারে, কিন্তু কত ইলেকট্রনই বা এমিট করে বেরোবে? তাহলে তো মেটালটা খালি হয়ে যাবে। ওরকম তো হয় না। তাই নির্দিষ্ট পরিমাণ ইলেকট্রনই কিন্তু বেরোতে পারবে, কারি ইলেকট্রন কিন্তু লাফিয়ে বেরিয়ে যেতে পারবে না, এটা মনে রেখো। তাই এই আলোক তড়িৎ প্রবাহ, ফটো ইলেকট্রিক এফেক্টের জন্য যে কারেন্ট সৃষ্টি হয়, সেই কারেন্ট কিন্তু খোলামখুচি নয়, মানে সেটা কিন্তু আনলিমিটেড নয়, ওটা কিন্তু লিমিটেড। ঠিক আছে, দেখো একটা সময়ের পর কিন্তু তুমি যতই বিভব বাড়াও, কারেন্টের দিকটা আর উপর দিকে উঠছে না, মানে এটা সম্পৃক্ত প্রবাহ। এই সময়ের পরে গ্রাফটা সম্পৃক্ত হয়ে গেছে, এই প্রবাহটাকে বলা হয় সম্পৃক্ত প্রবাহ। এই যে এটাই হচ্ছে কারেন্টের, ফটো ইলেকট্রিক কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু, যেটাকে আমরা বলছি সম্পৃক্ত প্রবাহ। সম্পৃক্ত, অবশ্যই বেড়েছে কারেন্টটা, কিন্তু বেড়ে একটা সময় সম্পৃক্ত হয়ে গেছে, সম্পৃক্ত প্রবাহ। তো তাহলে স্যার এই মানটা কি? এই মানটা হচ্ছে 0 ভোল্টে, মানে 0 পোটেনশিয়ালে যত কারেন্ট পাওয়া যায়, 0 পোটেনশিয়ালে যত কারেন্ট পাওয়া যায়, সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক কারেন্ট। ওকে, একটা সেকেন্ড। ইয়া, তো এখন আমাদের একটা ইচ্ছা হলো, এবার গল্পটা শুনে ভালো করে। এবার আমাদের ইচ্ছা হলো যে দাদা, ফটো ইলেকট্রিক এফেক্টটা ঠিক ভাল লাগলো না এই সেন্সে, কারণ মানে কারেন্টটা ভাল লাগলো না এই সেন্সে, 0 ভোল্টেও নাকি আমরা কারেন্ট পাচ্ছি সার্কিট, এটা আমাদের ডাইজেস্ট হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তার মানে তোমরা কি চাইছো? দাদা আমরা চাইছি যে সার্কিটে এমন একটা অবস্থা আসবে যে কোনো কারেন্ট ফ্লো করবে না। আচ্ছা, কারেন্ট ফ্লো করবে না, তোমরা এটা দেখতে চাইছো, চলো তাই দেখাবো। তো এবার একটা গল্প শোনো ভালো করে, ওয়েট, মন দিয়ে শুনবে সবাই, তারপরে গ্রাফ আঁকবে। হ্যাঁ, ধরো এটা একটা খাঁচা, এই খাঁচার মধ্যে তোমাকে আটকে রাখা হয়েছে। মন দিয়ে শুনবে, এই খাঁচার মধ্যে তোমাকে আটকে রাখা হয়েছে। আর বাইরে, এবার ধরো 2 দিন ধরে তোমাকে আটকে রেখেছি, 2-3 দিন ধরে, তো তোমার প্রচণ্ড খিদে পেয়েছে, ঠিক আছে? বাইরে দাদা বৌদির বিরিয়ানির প্যাকেট রাখা রয়েছে, মানে এনেছি, এনে কি করেছি, এই খাঁচার গেটটা খুলে দিয়েছি। তো তোমরা কি করবে তখন? লাফ মেরে এই খাঁচা থেকে বেরিয়ে যাবে না, দৌড়ে বিরিয়ানি বিরিয়ানি,
প্রচণ্ড খিদে পেয়েছে, স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে, এটা হচ্ছে কেস 1। এবার আসছি আমি কেস 2-তে। কেস 2, খাঁচা, বা এটা এই কেস 1ই বুঝিয়ে দিচ্ছি এটাকে আমি। খাঁচা রয়েছে, মন দিয়ে শোনো গল্পটা। কিন্তু তোমাদেরকে আমি 2-3 দিন আটকে রেখেছি খাঁচার মধ্যে, কিন্তু কোনো বিরিয়ানি ফিরিয়ানি বাইরে রাখিনি। জাস্ট এসছি, এসে গেটটা খুলে দিয়েছি। ঠিক আছে, মুক্ত তো হতে চাইবে, অ্যাটলিস্ট সামনে খাবার পাও বা না পাও, মুক্ত তো হতে চাইবে। খাঁচা বন্দি থাকতে কার ভাল লাগছে দাদা? তাহলেও আমরা মোটামুটি বেরোনোর একটা চেষ্টা করবো, বেরিয়ে যাবো। অতটা লাফ মেরে হয়তো বেরোবে না, কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাবে। 2 দিন ধরে আটকে রেখেছি, বেরিয়ে যাচ্ছ। বোঝা গেল? তো এই যে দুখানা কেস আমি বললাম যে সামনে বিরিয়ানি, তাহলে লাফ মেরে দৌড়ে বেরিয়ে গেলে, আর এমনি জাস্ট খুলে দিয়েছি গেটটা, জাস্ট গেটটা খুলে দিয়েছি, বেরোনোর চেষ্টা তো করবে। ঠিক? সো এটাই হচ্ছে গ্রাফের গল্পটা, একটু ভালো করে ভেবে দেখো। এটাই হচ্ছে গ্রাফের গল্পটা। যখন তোমাদের সামনে কোনো বিরিয়ানি নেই, স্টিল তোমরা বেরোচ্ছ। কারেন্টের একটা ভ্যালু আছে, কোনো বিভব দেওয়া হোক বা না দেওয়া হোক, কারেন্টের একটা ভ্যালু আছে, কম হলেও আছে। আস্তে আস্তে করে বেরোচ্ছ, কিন্তু বেরোচ্ছ। এবার সামনে কমলা লেবু, আপেল, এরকম করতে করতে ফ্রাইড রাইস, বিরিয়ানি, লাফ মেরে বেরিয়ে গেলে। এবার বিরিয়ানির থেকে বেশি এক্সাইটমেন্ট আর কি হতে পারে? তার থেকে বেশি তো কিছু হতে পারে না। ওখানেই তোমাদের এক্সাইটমেন্ট হ্যাঁ ম্যাক্সিমাম, এই অতটাই দৌড়ে তোমরা বেরোবে। ঠিক আছে, এত অব্দি বোঝা গেল? এবার আমাকে ধরো কেউ একজন জিজ্ঞেস করলো, এবার যে আমি যেগুলো করবো সেগুলো হচ্ছে অন পাবলিক ডিম্যান্ড। সো আমার আর্টকে আমি আবার রিপিট করব। তো বলা হচ্ছে যে দাদা এরকম কোনো সিনারিও হতে পারে যে লোকটা খাঁচা থেকে বেরোতে চাইবে না? 2-3 দিন খাঁচায় আটকে রাখা হয়েছে, কিন্তু লোকটা খাঁচা থেকে বেরোতে চাইছে না। এটা কোনোভাবে সম্ভব হতে পারে? হ্যাঁ পারে। সো নাও আই এম কামিং টু কেস 3। কেস 1, কেস 2 ডান। একবার সামনে বিরিয়ানি, লাফ মেরে বেরোচ্ছে, সামনে কিছু নেই, হেঁটে হেঁটে বেরোচ্ছে। এইবার খাঁচা, ভিতরে লোক মানে তোমরা রয়েছো, ঠিক আছে? আর বাইরে, বাইরে একটা খ্যাপা কুকুর দাঁড়িয়ে আছে। ঠিক আছে, একটা খ্যাপা কুকুর বাইরে দাঁড়িয়ে আছে। এবার দাঁত বার করে ঘ্যাঁ ঘ্যাঁ করছে। ঠিক আছে, মানে বেরোলেই কামড়াবে, এরকম টাইপের। কুকুরকে আমরা অনেকেই ভয় পাই, তো বেরোলেই কামড়াবে বা এরকম টাইপের কিছু। কামড়াবে কিনা যায় না, কিন্তু অন্তত দাঁড়িয়ে আছে। কুকুরকে অনেকেই তোমরা ভয় পাও। তো কথা হলো, তোমাদেরকে খাঁচা থেকে বেরোনোর সময় একবার হলেও মনে হবে না যে এই রে বেরোলে যদি কামড়ায়? যদিও কুকুরকে হ্যাট হুট করলে, লাঠি ফাটি দিয়ে ভয় দেখালে, ঢিল তুললে পালিয়ে যায়, বাট স্টিল একটা ভয় তো পাবে। ভয় পাবো। তো খাঁচা থেকে তোমরা বেরোবে, 2-3 দিন ধরে আটকে রেখেছি, তো মুক্ত তোমরা হবে, অবশ্যই হবে। কিন্তু একটা কনসিয়াসনেস তোমাদের মধ্যে কাজ করবে যে দেখো সামনে বিরিয়ানি থাকলে লাফ মেরে বেরোতে, সামনে কিছু না থাকলে তোমরা আস্তে আস্তে বেরোতে, মানে নর্মালি বেরিয়ে যেতে। কিন্তু কুকুর রয়েছে সামনে একটা, কামড়া দিতে পারে, সেই ভয়ে তোমরা কিন্তু অনেকটাই বুঝে শুনে আস্তে আস্তে পা টিপে টিপে বেরোবে, তাই না? তাই তার মানে কথাটা হচ্ছে বিরিয়ানি রাখা মানে তোমাদের ভোল্টেজটা আমি পজিটিভ দেখেছি, কিছু না রাখা মানে ভোল্টেজটা 0। সামনে কুকুর লেলি দিয়েছি মানে হচ্ছে তোমাদেরকে বেরোতে তো মানে কিছু রাখি তো নি, উল্টে বেরোতে আরও আটকাচ্ছি। তার মানে তোমাদের বেরোনোর ইচ্ছাটা কিন্তু একটু কমে যাবে, পিছন দিকে একটু কমে যাবে। গ্রাফটা পিছন দিকে চলে আসা মানে ভোল্টেজটা নেগেটিভ হয়ে যাওয়া। গ্রাফটা পিছন দিকে চলে আসা মানে ভোল্টেজটা নেগেটিভ হয়ে যাওয়া, লাইক দিস। ঠিক আছে, এভাবে তোমরা বেরোনোর ইচ্ছাটা কমে গেছে। এবার তখন আমাদের মনে হলো যে দাদা আরেকটা সিনারিও হতে পারে যে আমরা বেরোবই, মানে বেরোতেই দেবো না লোকটাকে, খাঁচার ভিতর যে আটকে রয়েছে তাকে বেরোতেই দেবো না। এমন কি করা যায়? তো এই হচ্ছে খাঁচার ভিতরে লোকটা রয়েছে। এমন কি করা যায় যে লোকটার খাঁচা থেকে বেরোনোর সাহসই পাবে না? গেট খুলে দেবো কিন্তু বেরোতে পারবে না। কিভাবে?
এটা কি? বাঘ। তখন মনে হবে না যে না, খাঁচার ভিতরে ভালো আছি, বেরোলে আজ বাঘের পেটে যাব, বিরিয়ানি তো নেই কপালে, উল্টে বাঘের বিরিয়ানি হয়ে যাব আমি। বেরোবে তোমরা? নিশ্চয়ই না। তার মানে পোটেনশিয়ালটা এত কমিয়ে দিয়েছি যে ফটো ইলেকট্রিক কারেন্টটা জিরোতে নেমে গেছে। ভোল্টেজটাকে পিছন দিকে এনে এতটা নেগেটিভ করে দিয়েছি আমি, এতটা নেগেটিভ করে দিয়েছি যে তোমাদের বেরোনোর ইচ্ছা কমে গেছে। মানে কমে গেছে না, আর বেরোবেই না, কারণ বেরোলেই তো বাঘে খাবে। দাঁত বার করে বসে আছে, দাঁত বার করে দিই দুটো, দাঁত বার করে বসে আছে, বেরোলেই খাবে। আর বেরোবে তোমরা? না, খাঁচার ভিতরেই ভালো আছি। বিভবের যে মানে তড়িৎ প্রবাহ কমতে 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 শূন্যতে নেমে যায়। শূন্যতে নেমে গেছে না এখন? বিভবটা কমিয়েছো, যত বিভবটা কমাচ্ছ কারেন্টটা আস্তে আস্তে নিচের দিকে নামছে। দেখো গ্রাফটা আস্তে আস্তে নিচের দিকে নামছে। যে মানে বিভবের যে মানে, আচ্ছা প্রিন্স তোমাকে জিজ্ঞেস করছি, বিভবের মানটা এখানে পজিটিভ না নেগেটিভ গো? নেগেটিভ স্যার। আমি V0 লিখেছি। এই সবাই শোনো, আমি V0 লিখেছি মানে যেটা, দাদা তো নেগেটিভ তো দাওনি তুমি। আরে ধরো V0-র মানটা হচ্ছে -2 ভোল্ট, আমি V0 দিয়ে প্রকাশ করছি এটাকে, হ্যাঁ। বিভবের মানটা নেগেটিভে এমন জায়গায় চলে গেছে যে কারেন্টটা জিরো হয়ে গেছে। কোন কারেন্ট? ফটো ইলেকট্রিক কারেন্ট। তাই নর্মাল সার্কিটে 0 ভোল্টে কোনো কারেন্ট যায় না, কিন্তু এই সার্কিটে 0 ভোল্টেও কিছু পরিমাণ কারেন্ট যাবে। ভোল্টেজ বাড়ালে সেই কারেন্টটা বেড়ে সম্পৃক্ত মানে যাবে, এবং ভোল্টেজ কমালে বিভবের একটা ঋণাত্মক মানে এসে, বিভবের একটা নির্দিষ্ট ঋণাত্মক মানে এসে কারেন্টটা জিরো হয়ে যাবে। নির্দিষ্ট সেই ঋণাত্মক মানটিকে বলা হয় হচ্ছে ছেদক বিভব। নির্দিষ্ট সেই বিভবের মানটাকে বলা হয় হচ্ছে ছেদক বিভব বা নিবৃত্তি বিভব। ইংলিশে বলা হয় হচ্ছে স্টপিং পোটেনশিয়াল। কি বলা হয়? স্টপিং পোটেনশিয়াল। আরও নাম আছে, স্টপিং পোটেনশিয়াল বা কাট অফ পোটেনশিয়াল বা কাট অফ ভোল্টেজ। স্টপিং পোটেনশিয়াল বা কাট অফ পোটেনশিয়াল বা কাট অফ ভোল্টেজ, আর বাংলায় বলা হয় কি? ছেদক বিভব বা নিবৃত্তি বিভব। আচ্ছা, মধুজা বলো নিবৃত্তি বিভবের সংজ্ঞা তাড়াতাড়ি করে। নিবৃত্তি বিভবের সংজ্ঞা, তুমি কি বুঝেছো নিবৃত্তি বিভবকে? তাড়াতাড়ি করে, আনমিউট। এই বিভবের জন্য কারেন্টটা জিরো হয়ে যায়। একটু ভালো করে বলো মা। যে বিভব যে বিভব প্রয়োগ করলে ওই সার্কিটের মধ্যে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, তাকে বলে। শোনো, বিভব বলতে আমাদেরকে মেনশন করতে হবে বিভবের যে ঋণাত্মক মানের জন্য, বিভবের যে ঋণাত্মক মানের জন্য। এবার তুমি এখানে, আচ্ছা একটা জিনিস বোঝো, সবাই এটা বোঝার চেষ্টা করবে। -2 ভোল্টেই যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমি যদি -3 ভোল্ট অ্যাপ্লাই করি, কোনো কারেন্ট অবশ্যই থাকবে না, ওটা তো আরও নেগেটিভ। তাই আমাদের ন্যূনতম টার্মটা মেনশন করতে হবে, যে বিভবের যে ন্যূনতম ঋণাত্মক মানের জন্য বর্তনীটিতে, সার্কিট বললে হবে না, বর্তনী বলতে হবে, বর্তনীটিতে আলোক তড়িৎ প্রবাহের মান শূন্য হয়ে যায়। কারেন্ট বলতে কোন কারেন্ট? আলোক তড়িৎ কারেন্ট। আলোক তড়িৎ প্রবাহের মান শূন্য হয়ে যায়, বিভবের উক্ত মানকে নিবৃত্তি বিভব বা ছেদক বিভব বলা হয়। প্রত্যেকের কাছে গল্পটা ক্লিয়ার কিনা বলো চ্যাটে। গ্রাফটা এঁকে ফেলো তাড়াতাড়ি করে। এবং গ্রাফে একটা জিনিস তোমাদেরকে একটু বলতে চাই, তোমাদের বইতে একটু ভুল দেওয়া আছে। বইতে দেখবো গ্রাফটা এরকমভাবে দিয়েছে, গ্রাফটা এরকমভাবে দিয়েছে, এই পিছন দিকে গ্রাফটা না এরকম হয়ে যায়, একটু এরকম বেন টাইপ, এস টাইপের হয়ে যায়। এই যে ইন্টিগ্রেশন সাইন দাও না তোমরা, এরকম এরকম হয়ে যাবে পিছন দিকে গ্রাফটা, এরকম এরকম নয়, খেয়াল রেখো। তাড়াতাড়ি করে আঁকো গ্রাফটা, আর আঁকা হয়ে গেলে বলবে। এঁকে নাও ভালো করে।
হয়ে গেছে সবার? ওকে, সো নাও চলো নিবৃত্তি বিভব বা ছেদক বিভবের সংজ্ঞা লিখি। নিবৃত্তি বিভব বা ছেদক বিভবের সংজ্ঞা লিখি। দেখো, ফোটো ক্যাথোডের সাপেক্ষে, আচ্ছা এই ফোটো ক্যাথোড জিনিসটা কি? এই যে সার্কিটের যে ক্যাথোডটা, যেখানে এসে ফোটন কণা পড়ছে এবং যার জন্য ফোটো ইলেকট্রিক এমিশন হচ্ছে, ওই ক্যাথোডটাকে বলা হয় ফোটো ক্যাথোড। দেখো, ফোটো ক্যাথোডের সাপেক্ষে, ফোটো ক্যাথোডের সাপেক্ষে যে ন্যূনতম ঋণাত্মক বিভবে, যে ন্যূনতম ঋণাত্মক বিভবে, ন্যূনতম ঋণাত্মক বিভবে সংগ্রাহক প্লেটকে রাখলে, এই আবার সংগ্রাহক প্লেট কোনটা? সংগ্রাহক প্লেট বলতে এটাকে বলা হচ্ছে, এই যে এদিকেরটাকে বলা হয় সংগ্রাহক প্লেট। সংগ্রাহক মানে যেটা ওই আগত ইলেকট্রনগুলোকে সংগ্রহ করছে। এবার তোমরা বলতে পারো দাদা নেগেটিভ কোথায়, তো পজিটিভ আছে, ঋণাত্মক কেন বলছে? কারণ তুমি যখন এই ভোল্টেজটাকে কমিয়ে ধরো -2 ভোল্টে নিয়ে গেলে, তো -2 ভোল্টে এই পোলারিটিটা ডিফারেন্ট হয়ে যাবে না? এইটা তখন প্লাসটা মাইনাস হয়ে যাবে না? তাহলে অটোমেটিক্যালি এটা তো মাইনাস হয়েই যাবে। এর জন্য বলছে ঋণাত্মক। ঠিক আছে, কি বললাম তাহলে? ফোটো ক্যাথোডের সাপেক্ষে যে ন্যূনতম ঋণাত্মক বিভবে সংগ্রাহক প্লেটকে রাখলে, এবং সেই নেগেটিভটা যেন ফোটো ক্যাথোডের থেকে বেশি নেগেটিভ হয়, সাপেক্ষে যে ন্যূনতম ঋণাত্মক বিভবে সংগ্রাহক প্লেটকে রাখলে আলোক তড়িৎ প্রবাহ শূন্য হয়, আলোক তড়িৎ প্রবাহ শূন্য হয়, আলোক তড়িৎ প্রবাহ শূন্য হয়, তাকে নিবৃত্তি বিভব বা ছেদক বিভব বলা হয়। তাকে নিবৃত্তি বিভব বা ছেদক বিভব বলা হয়। ছেদক বিভব বলা হয়। ঠিক আছে, ডান। এবার আমি গ্রাফটা দুখানা ডিফারেন্ট কেসের জন্য করাবো, মুছে দিচ্ছি। দুটো ডিফারেন্ট কেসের জন্য এই সেম গ্রাফটাকে আমি ড্র করব। মুছলাম। কেস 1, লেখো নির্দিষ্ট কম্পাঙ্ক, নির্দিষ্ট কম্পাঙ্ক, নির্দিষ্ট কম্পাঙ্কের, নির্দিষ্ট কম্পাঙ্কের বিভিন্ন তীব্রতার, নির্দিষ্ট কম্পাঙ্কের বিভিন্ন তীব্রতার একবর্ণী আলোর ক্ষেত্রে, একবর্ণী আলোর ক্ষেত্রে, একবর্ণী আলোর ক্ষেত্রে মানে কি? তোমরা যে আলোক রশ্মিটা ফেলছো তার কম্পাঙ্কটাকে তোমরা ফিক্সড রাখছো, তীব্রতাটাকে তোমরা চেঞ্জ করে দিচ্ছ। তো এই তীব্রতা চেঞ্জ করে দেওয়ার ফলে আলোক রশ্মিটার কি মানে এই ভিআই ক্যারেক্টারিস্টিক্সের কি পরিবর্তন আসবে সেটা তোমাদেরকে বুঝতে হবে, কারণ পরীক্ষায় এই ভিআই ক্যারেক্টারিস্টিক্সটা তোমাদের করতে দেয়। তো দেখা যাক কীরকম হবে। এটা কেস 1। তাহলে আমি কি বললাম? কম্পাঙ্ক সেম, তীব্রতাটা শুধু আলাদা। আমি আর টার্মগুলো লিখছি না, তোমরা লিখে নিও যে ওয়াই অ্যাক্সিসে হচ্ছে ফোটো ইলেকট্রিক কারেন্ট মানে আই, আর এক্স অ্যাক্সিসে হচ্ছে বিভব। ঠিক আছে, তো ডিফারেন্সটা কি হবে ভালো করে বোঝো। একটা গ্রাফ আঁকি আগে। এই প্রবাহটাকে কি বলা হয়? সম্পৃক্ত প্রবাহ, তাই তো? এবার কি হলো, একই কম্পাঙ্ক কিন্তু
ওই যে অনেক সময় দেখো না টর্চের ব্যাটারি ফুরিয়ে গেলে টর্চের আলো আলকাটা মানে আলোটা একটু হালকা হয়ে যায়, ওরকম কম তীব্রতার আলোকরশ্মি ফেললাম আমি, ঠিক আছে? তো তীব্রতা যত বেশি হবে তত বেশি পরিমাণে ফোটন পার্টিকেল ট্রান্সফার হবে, তো তীব্রতা যত কম হবে তত কম পরিমাণে ফোটন পার্টিকেল ট্রান্সফার হবে। তাই সেক্ষেত্রে ফোটো ইলেকট্রিক কারেন্ট বা আলোক তড়িৎ প্রবাহের পরিমাণটাও বেশি হবে। আর তীব্রতা যত কম হবে আলোক তড়িৎ প্রবাহ বা আলোক তড়িৎ কারেন্টের মানটা তত কম পাবো আমরা। তো আমি ধরে নিচ্ছি এটা একটা কম তীব্রতা যুক্ত, কম তীব্রতা বা তীব্রতা কম, আলোকরশ্মির তীব্রতা কম। তাহলে একটু বেশি তীব্রতা হলে কি হবে? ফোটো ইলেকট্রিক কারেন্ট একটু বেশি হবে, একটু বেশি হবে, লাইক দিস। অন্য কালারে করি। কিন্তু বেশি হলেও লক্ষ্য করো গ্রাফের প্যাটার্নটা কিন্তু চেঞ্জ হয়নি, গ্রাফের প্যাটার্নটা সেম। ঠিক আছে, এটাও একটা সময়ের পর গিয়ে সম্পৃক্ত প্রবাহে পৌঁছে যাচ্ছে। কিন্তু লক্ষ্য করে দেখো তীব্রতা কম যুক্ত আলোকরশ্মির ক্ষেত্রে যে সম্পৃক্ত প্রবাহ আমরা পেয়েছিলাম, আর বেশি তীব্রতার ক্ষেত্রে কিন্তু ফোটো ইলেকট্রিক কারেন্টের মানটা আমরা বেশি পাচ্ছি। বেশ, তাহলে এর ক্ষেত্রে এটা যেমন এটা ছিল ছেদক বিভব বা যেটাকে বলা হয় নিবৃত্তি বিভব, এটা নিবৃত্তি বিভব কি আরো দূরে হবে? নিশ্চয়ই তাই। গ্রাফটা কি এরকম হয়ে যাবে? নো, কারণ এখানে আমরা কম্পাঙ্কটা চেঞ্জ করিনি। কম্পাঙ্কের আলোকরশ্মির কম্পাঙ্কের উপর নির্ভর করে যে ছেদক বিভব কোথায় হবে, কম্পাঙ্ক তো সেম আছে, তাই নিবৃত্তি বিভবের মানটা ওই পয়েন্টেই হবে। সো এই গ্রাফটাও এসে ওইখানেই মিলবে, একই প্যাটার্নে নামবে, নেমে এই পয়েন্টেই মিলবে। তো কি বলতে চাইলাম এটাই যে সম্পৃক্ত প্রবাহের পরিবর্তন হলেও নিবৃত্তি বিভবের কোনো পরিবর্তন হবে না, নিবৃত্তি বিভবটা সেমই থাকবে। করে ফেলো, গ্রাফটা এঁকে ফেলো তাড়াতাড়ি করে। এটা হচ্ছে নিবৃত্তি বিভব। কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? V0 দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, নিবৃত্তি বিভব বা ছেদক বিভব। তাহলে তীব্রতা যত বেশি হবে তত ফোটো ইলেকট্রিক কারেন্টের মানটা বেশি হবে। আরেকটা গ্রাফ আঁকবো, আজকের মতো পড়া শেষ। কেস টু। এবার কি করব? আগেরটা আমরা কম্পাঙ্ক স্থির রেখেছি, তীব্রতা পাল্টে দিয়েছি, এবারে তীব্রতা স্থির রাখবো, কম্পাঙ্ক পাল্টে দেবো। ঠিক আছে, আমি কি বললাম? তীব্রতার সঙ্গে নিবৃত্তি বিভবের সম্পর্ক, তীব্রতা যত বেশি হবে নিবৃত্তি বিভবটা আরও দূরে গিয়ে তোমরা পাবে, মানে আরও নেগেটিভ ভ্যালু করতে হবে। কিন্তু যেহেতু তীব্রতা সমান, সেই জন্য সম্পৃক্ত প্রবাহটা দুটো আলোকরশ্মির জন্যই সেমই হবে। সো আমি আঁকি। কেস টু।
এই নিবৃত্তি বিভবটার নাম দিলাম V01 আর এই নিবৃত্তি বিভবটার নাম দিলাম V02। ধরে নিচ্ছি এই লাল আলোক রশ্মিটার কম্পাঙ্ক হচ্ছে ν1 আর এই গ্রিন কালারের আলোক রশ্মিটার কম্পাঙ্ক হচ্ছে ν2। ঠিক আছে, তো লক্ষ্য করে দেখো যেহেতু দুটোরই তীব্রতা সমান, আর ফ্রিকোয়েন্সিটা লিখে রাখি একটা জিনিস, যে ফ্রিকোয়েন্সি হচ্ছে ν1টার বেশি ν2টার কম। যার ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্ক বেশি তার নিবৃত্তি বিভবটা দেখো আরও দূরে এসছে, নেগেটিভ মানটা আরও বেশি। মানে এটা যদি -2 ভোল্ট হয় তাহলে এটা -4 ভোল্ট এরকম টাইপের। কিন্তু সম্পৃক্ত প্রবাহ দুটোর জন্যই সমান, এটা লিখে রাখো, সম্পৃক্ত প্রবাহটা সবার জন্যই সমান। এখানে তীব্রতাটা সেম বা ধ্রুবক লিখে রাখতে পারো, তীব্রতা ধ্রুবক। সম্পৃক্ত প্রবাহটা দুজনের জন্যই সেম। তাহলে দাদা আমরা এখান থেকে বুঝতে পারলাম কি, নাম্বার 1 এটা যে নিবৃত্তি বিভব ডিপেন্ড করে কম্পাঙ্কের উপরে আর সম্পৃক্ত প্রবাহের মান নির্ভর করে আলোর তীব্রতার উপরে। প্রত্যেকে রেসপন্স করো এত অবধি তোমাদের পুরো ক্লিয়ার কি না, কারণ পরের দিন আমি তোমাদের আইনস্টাইনস ইকুয়েশন করাবো। এই পার্টটা যে না বুঝবে সে আইনস্টাইনস ইকুয়েশন বুঝতে পারবে না, আর আইনস্টাইন ইকুয়েশনই হচ্ছে পুরো চ্যাপ্টারটা। বলো এই কনসেপ্টটা পুরো ক্লিয়ার কিনা এত অবধি? বাহ, ভেরি গুড। কে ক্লাস করছে না একটু দেখে নিই আমি। তাহলে এটার কন্টিনিউশন আমরা কবে করব? এটার কন্টিনিউশন আমাদের হবে হচ্ছে ফ্রাইডে রাত 9:30। প্রিন্স তুমিও জয়েন করে যেও, হ্যাঁ, ফ্রাইডে রাত 9:30 অ্যান্ড ফ্রম দ্য নেক্সট উইক অনওয়ার্ডস আবার অফলাইন চালু করছি। ডাউট থাকলে বলো, আদারওয়াইজ লিভ।